ঘটনাটি ঘটে 2012 সালের জানুয়ারিতে। তখন আমি ইন্টার সেকেন্ডারি স্টুডেন্ট। সেবার কলেজ পিকনিকে আমরা রাজশাহী যাব বলে ঠিক করি। নিজেদের মধ্যে আলোচনা করে আমরা 7 সদস্যের কমিটি বানাই পিকনিকের যাবতীয় কাজকর্ম করার জন্য। আমার গ্রামের একটা ফ্রেন্ড, ওর নাম শিপন, ও আর আমি কমিটিতে ছিলাম। মোটামুটি 3-4 দিন লেগেছিল পিকনিকের আয়োজন সম্পূর্ণ করতে। বাজার করা, বাস ঠিক করা, বাবুর্চি ঠিক করা, আরো অনেক কাজ। প্রতিদিনই কাজ করে আমরা কলেজে বসে হিসাব কমপ্লিট করে মোটামুটি রাত করেই ফিরতাম। সেদিন ছিল প্রস্তুতির শেষ দিন। কাজ হিসাব কমপ্লিট করতে করতে রাত প্রায় 12টা বেজে যায়। আবার ছোটখাটো একটা রান্নার আয়োজনও ছিল। সেটা সেরে যখন ফিরবো বলে ঠিক করি তখন রাত প্রায় 1:30টা বাজে। কলেজ থেকে আমাদের বাড়ির দূরত্ব মোটামুটি 1.5 কিলোমিটার। বাজার পার হয়ে যেখানে সবাই আলাদা হয়ে যায় সেখান থেকে 1 কিলোমিটারের রাস্তা। ওখান থেকে সবাইকে বিদায় দিয়ে আমি আর শিপন একসাথে বাসায় ফিরি। বাজারটা ক্রস করে যে রাস্তাটা পার হয়ে আমাদের গ্রামে যেতে হয় তার একটু বর্ণনা দিই, তাহলে লিসেনারদের বুঝতে অনেক সুবিধা হবে। রেল লাইনের পাশ ধরে রাস্তা গেছে মোটামুটি 1 কিলো। রেল লাইনের দুই পাশে 2টা রাস্তা, একটা রাস্তা পাকা আর একটা কাঁচা। পাকা রাস্তাটি বগুড়া যাওয়ার রাস্তা, শুধু সিএনজি চলতো ওই রাস্তাটাতে, বড় গাড়ি চলতো না বললেই চলে। আর রেল লাইনের এ পাশের কাঁচা রাস্তা, ওটা দিয়ে আমরা হাঁটাচলা করতাম। দুপাশেই ছিল জমি। এক একটা এলাকা জুড়ে তেমন কোনো ঘরবাড়ি ছিল না। মোটামুটি আশেপাশের অনেকটা এলাকা জুড়েই তেমন কোনো ঘরবাড়ি ছিল না ওই সময়। মাটির রাস্তাটি ধরে মোটামুটি অর্ধেক রাস্তায় গেলে একটা বট গাছ পড়ে। সেটা অনেক পুরনো গাছ। ওই গাছটা নিয়ে অনেক ভৌতিক ও রহস্যময় গল্প আছে যা আমার বাপ দাদার মুখে শুনতাম। আর ঠিক উল্টো পাশে, মানে পাকা রাস্তাটির পরে কিছু জমি, তারপর নাগর নদী, আর সেইটার পরে ছিল একটি শ্মশান। মোটামুটি ভালো দূরত্বেই ছিল শ্মশানটা, একদম নদীর ওই পারে। যেহেতু বট গাছটা নিয়ে অনেক গল্প কথিত ছিল, এজন্য রাত হয়ে গেলে রেল লাইনের উপর দিয়েই বাড়ি যেত অধিকাংশ মানুষ। আমরাও রেল লাইনের উপর দিয়েই বাড়ি ফিরতাম। সেদিন ছিল বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার, এই জন্যই ছুটির দিনে পিকনিকের আয়োজন করা হয়েছে। আর পরের দিন পিকনিক উপলক্ষে আমরা সকলে যাব রাজশাহীতে। দুজনে গল্প করতে করতে রেল লাইনের উপর দিয়ে বাসায় ফিরছিলাম। যখনই অর্ধেক রাস্তা চলে আসি, বট গাছটা দেখতে পাই সামনে। কাঁচা রাস্তাটার নিচের জমিতেই ছিল বট গাছ। গাছটি অনেক লম্বা ছিল আর দেখতেও একটু অদ্ভুত টাইপের ছিল। বট গাছটা সোজাসুজি আসতেই দেখি রেল লাইনের পাশে খেজুর গাছটার নিচে একজন মহিলা একদম জড়সড় হয়ে ঘোমটা দিয়ে বসে আছেন। হঠাৎ করে চোখ পড়াতে দুজনেই আমরা থমকে দাঁড়াই। এখানে বলে রাখা ভালো যে তখন রাস্তাটিতে স্ট্রিট লাইটগুলো ছিল না, আর মোবাইলও ছিল বাটনওয়ালা নোকিয়ার একটা ফোন। সেটা টর্চের আলো কিন্তু একটা ছিল না। আর এমনিতেই শীতের রাত, জ্যোৎস্না, তাই এমনিতেই হেঁটে যেতে পারছিলাম আমরা, কোনো অসুবিধে হচ্ছিল না। আর রেল লাইনের পাশে খেজুর গাছগুলো, সেগুলো ছিল ছোট। খেজুর ধরলে এবং পাকলে হাত দিয়েই খেজুর পেড়ে খাওয়া যেত। যাই হোক, হঠাৎ করে সেই মহিলাটিকে দেখে আমরা থমকে দাঁড়াই। শাড়ি পরা ছিলেন তিনি, তাই আন্দাজ করে নিয়েছিলাম তিনি একজন বৃদ্ধা মহিলা। মহিলাটি একদম খেজুর গাছটার নিচে হাঁটু গেড়ে বসে আছেন, মাথায় লম্বা ঘোমটা দেয়া। চাঁদের আলোয় জাস্ট অবয়বটা বোঝা যাচ্ছে যে তিনি একজন মহিলা। আমরা দুজনই হালকা ভয় পাই, আবার কিছুটা
কিউরিসিটি নিয়েই তাকে ডাক দিলাম। এই যে এত রাতে এখানে কি করছেন? কে আপনি? তোর এলো না। আবারও একটু জোরেই আমি ডাক দিলাম। এই যে শুনতে পাচ্ছেন? কে আপনি? এরকম একটা শীতের জায়গায় এত রাতে কেন বসে আছেন? আপনার শীত করছে না? তারপরও কোনো আওয়াজ নেই। তিনি মাথা তুলে দেখলেন না পর্যন্ত। এটা দেখে আমাদের দুজনের কিউরিসিটি আরো বেড়ে গেল। তখন মনে হলো হয়তো তার মাথায় সমস্যা রয়েছে, তাই ভুল করে এখানে বসে আছে। কারণ সে সময় আমাদের ওখানে কয়েকটা বৃদ্ধা পাগলি ছিলেন, তাদেরকে স্টেশনের আশেপাশেই দেখা যেত। যাই হোক, মোটামুটি কয়েকবার ডাকার পরেও যখন কোনো আওয়াজ আমরা পেলাম না, তখন পকেট থেকে ফোনটা বের করে টর্চটা জ্বালিয়ে ওনার দিকে ধরলাম। ধবধবা সাদা শাড়ি, কাফনের কাপড়ের মতো সাদা, আর পাগুলো ঢাকা ছিল সেই শাড়িটা দিয়েই। হঠাৎ করে পরিবেশটা কেমন যেন ভারী হয়ে গেল, আর আমার ভেতরে মনে হলো কাঁপুনি দিয়ে উঠল। এত সাদা কাপড় তো কাফনের কাপড়ও হয় না। শাড়িতে কোনো দাগ নেই, একদম নতুন সাদা শাড়ি। বন্ধুর দিকে তাকালাম, দেখলাম ও কিছুটা ঘাবড়ে পেছনে সরে গেছে। বিষয়টা অস্বাভাবিক মনে হলেও তখনও অতটা কেয়ার করিনি। শিপনকে বললাম, একটা গাছের ডাল ভেঙে নিয়ে আয় তো। ওনার ঘোমটাটা তুলে দেখি উনি কে, এত রাতে বসে আছেন উনি। আবার এতবার ডাকলাম, কোনো উত্তরও দিল না। শিপন আমার কথা মতো পাকা রাস্তাতে নেমে রাস্তার পাশে থাকা একটি আম গাছের ডাল ভেঙে নিয়ে এসে আমাকে দিল। এর মধ্যে আমিও কিছুটা পেছনে চলে এসেছি আপনা আপনি। মনে হচ্ছিল যে আমার পা ওনার কাছে যেতে চাচ্ছে না। ডালটা হাতে নিয়ে দুজন একসাথে এগিয়ে গেলাম ওই মহিলাটির দিকে। ওনার একটু দূরত্বে দাঁড়িয়ে, তখনও আমরা রেলের উপরে আর উনি নিচে, 2 ফুটের মতো দূরত্ব হবে। আমি একটু ঝুঁকে ডালটা দিয়ে ওনার মাথার কাপড়টা একটু উঠালাম। তারপর যেটা দেখলাম তাতে আমার পুরো শরীর কেঁপে উঠল। একটা অদ্ভুত বাতাস বয়ে গেল আমার পুরো শরীরে। ওনার চুলগুলো যেগুলো ছিল সেগুলো দিয়েই ওনার মুখাংশ অংশ ঢাকা ছিল, আর মাথার যে চুলগুলো ছিল তার অর্ধেক চুল সাদা আর অর্ধেক চুল লালচে। মনে হচ্ছিল যে রক্ত মেখে অর্ধেক চুল তিনি লাল করেছেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, বেলা লাল বা খয়েরি এই রঙগুলো কিন্তু কালো দেখায়, কিন্তু আমরা স্পষ্টভাবে তার চুলের রং লাল দেখতে পাচ্ছিলাম। যদিও বা তখন এই বিষয়গুলি আমাদের মাথায় কাজ করছিল না, যে রাতের বেলা চাঁদের আলোতে চুল লাল, চুল কালো দেখানোর কথা, কিন্তু লাল কেন দেখছি? কারণ তখন এই সিচুয়েশনে এই বিষয়গুলো স্বাভাবিকভাবে মাথায় কাজ করে না। চুলের মাঝে দিয়ে চোখের যতটুকু অংশ আমরা দেখতে পেলাম, সেই চোখের বর্ণনা দেয়া আসলে আমার পক্ষে সম্ভব নয়। সেই চোখগুলো দিয়ে কাজলের মতো কালো পানি গড়িয়ে পড়ছিল, আর অসম্ভব রকমের একটা হিংস্রতা সেই চোখে। কাজলের মতো চোখের পানি হয় এটা তো কখনোই সম্ভব নয়। মোবাইলের টর্চের আলো খুবই কম ছিল। চাঁদের আলোর সাথে মনে হচ্ছিল মোবাইলের আলো মিশে যাচ্ছিল, কারণ জ্যোৎস্না বেশ ভালোই ছিল। শুধু ঘোমটার ভেতরে থাকা ওই মহিলাটির চেহারা শনাক্ত করার জন্যই মোবাইলটি আমরা জ্বালিয়েছিলাম, কিন্তু ওনার যে চেহারা আমরা দেখেছিলাম তাতে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। হঠাৎ করেই মনে হলো আমার হাত ওখানে আটকে আছে, আমি ডালটা টানও দিতে পারছি না, আর সোজা সোজা হয়ে দাঁড়াতেও পারছি না। আমি স্ট্যাচুর মতো ডালটা ধরে ঝুঁকে আছি ওখানে।
পেছনে শিপনকে ডাকবো সেই শক্তিটা আমি কোনোভাবেই পাচ্ছিলাম না। প্রাণপণ চেষ্টা করে মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারিনি। আমার হাত থরথর করে কাঁপছিল। চিৎকার করব সেই স্পর্ধা বা শক্তি কোনোটাই আমার ছিল না। জাস্ট মনে হচ্ছিল আমি কোনো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। একটা চক্রের মতো কোনো একটা জায়গায় আমি আটকে আছি, আর সেটা আমাকে তলিয়ে নিয়ে যাচ্ছে অন্ধকারে। এভাবেই কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি বলতে পারবো না। আরো একটি অদ্ভুত বিষয় হলো শিপনও পেছন থেকে কিছুই বলছে না। হঠাৎই পেছন থেকে একটা আওয়াজ করে কেউ একজন বলে ওঠে, কিরে, তোরা এত রাতে এখানে কি করছিস? এই আওয়াজ শুনে ততক্ষণে গিয়ে আমার মনে হলো আমি শক্তি ফিরে পেলাম। সোজা হয়ে দাঁড়িয়ে পেছন ফিরে দেখি শিপন ঠিক আমার পেছনেই, কিন্তু ওর অবস্থা আমার চেয়েও খারাপ। ওর মাথার চুল পর্যন্ত ঘামে ভিজে চকচক করছে। আমিও লক্ষ্য করলাম আমার কপাল দিয়ে ঘাম ঝরে পড়ছে। শীতকাল হলেও কতটুকু আমরা নার্ভাস হয়ে গিয়েছিলাম যে সকলে ঘেমে অস্থির হয়ে গিয়েছি। তারপর দুজন একসাথে তাকালাম সেই আওয়াজ দেওয়া ব্যক্তিটার দিকে। লোকটা আমাদের পরিচিত, সম্পর্কে আমাদের চাচা হয়। আমাদের বাসা থেকে কিছুটা দূরত্বে ওনার বাসা। নামাজি মানুষ এবং এলাকায় ঝাড়ফুঁক দেওয়ার কারণে অনেকেই ওনাকে চিনত এবং ভালোই নাম ডাক রয়েছে ওনার। তার নাম করিম চাচা। চাচা আবারও বলে উঠলেন, এত রাতে এখানে কি করিস? আমি চাচাকে সালাম দিলাম। চাচা সালামের উত্তর নিলেন। তখন চাচাকে বললাম, কলেজে কালকে ট্যুর আছে, কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে বাসায় ফিরছি। চাচা আমাদের দুজনকে বললেন যে, এই মহিলাটা এখানে কে, চিনি? তখন আমি বললাম, না চিনি না। আমরা এদিকে যাওয়ার সময় দেখি উনি বসে আছেন, তাই ওনাকে জিজ্ঞাসা করলাম, ওনার পরিচয় জানতে চাইলাম, কিন্তু উনি কিছুই বলছিলেন না। তাই কিউরিসিটি বশত একটি লাঠি দিয়ে ওনার ঘোমটাটা সরিয়ে ওনাকে দেখার চেষ্টা করছিলাম। চাচা ধমক দিয়ে আমাদেরকে বললেন, আমার কাছে আয়। তখন আমরা দুজনই চাচার কাছে গেলাম। চাচা আমাদেরকে বললেন, উনি ওখানে বসে আছেন, তাতে তোদের কি? তোরা বাসায় যাচ্ছিলি, বাসায় যা। আমি বললাম, আসলে এত রাতে একা একজন বৃদ্ধা মহিলা বসে আছেন, কোনো বিপদে পড়লো কিনা, তাই আসলে দেখার চেষ্টা করছিলাম। চাচা রাগ করে আমাদেরকে বললেন, চল আমার সাথে চল, আর যতই শব্দ আসুক পেছন থেকে, ভুল করেও পেছন ফিরে তাকাবি না। আমরা চাচার সাথে যাবার সময় আবারও মহিলাটির দিকে তাকালাম। একই রকম ভাবে মহিলাটি কোনো নড়াচড়াও করছিল না, একদম নির্বিকার। আমরা কিছু বলতে যাব, তখন আবারও চাচা ধমক দিয়ে আমাদেরকে বললেন, হাঁটতে শুরু কর তাড়াতাড়ি। দুজনে হাঁটতে শুরু করলাম। চাচা আমাদের পেছনে, আমরা সামনে। হাঁটা না বলে এক প্রকার দৌড়াতেই শুরু করলাম বলা চলে। হাঁটতে হাঁটতে শুনতে পাচ্ছিলাম পেছন থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল যদি কাউকে জীবিত অবস্থায় পুড়িয়ে ফেলা হয় সে যে কষ্টটা পাবে, ওই রকম একটা আর্তনাদ। তারপর মনে হলো আগুন জ্বলছে পেছন, চারদিকে হঠাৎ আলোকিত হয়ে গেছে, আর শত শত মানুষ একসাথে মারামারি বা ধস্তাধস্তি করলে যে শব্দটা হবে, ওই রকম শব্দ হচ্ছিল পেছন থেকে। বিকট আর্তনাদ করে গোঙারের মতো ফোঁস ফোঁস শব্দ করছিল কিছু, আর সেই শব্দ মনে হচ্ছিল ঠিক আমাদের ঘাড়ের কাছে হচ্ছিল। পেছনে শত শত কুকুর ধাওয়া করছিল আমাদেরকে, কিন্তু আমরা পেছন ফিরে তাকাচ্ছিলাম না। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ, আরো ভয়ঙ্কর আওয়াজ পরিবেশকে আরো ভয়ানক করে তোলে। আরো অদ্ভুত বিষয় হলো রেল লাইনের পাথরগুলো কেঁপে কেঁপে উঠছিল, যেমনটা ট্রেন গেলে হয়। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমাদের এলাকার রাস্তার সামনে চলে আসলাম। প্রথমত ভয়ে, দ্বিতীয়ত দৌড়ে আসার কারণে দুজনেই বসে পড়লাম একসাথে। তারপর একে অপরের দিকে তাকালাম। কি হলো আমাদের সাথে? আর কেই বা ছিলেন উনি? মহিলা? হঠাৎই মনে হলো চাচার কথা।
চাচা কোথায় গেলেন? উনি মুরব্বী মানুষ, হয়তোবা আমাদের সাথে হেঁটে পারেননি, তাই হয়তোবা পেছনে উনি পড়ে গিয়েছেন। কিন্তু এত পেছনে কি পড়ার কথা? উনি কোথায় গেলেন? অনেক সাহস করেই দুজন তখন পেছনে তাকালাম, যদিও বা পেছনে তাকানো নিষেধ ছিল। পেছনে যতদূর চোখ যায় কাউকে দেখা যাচ্ছে না। চাঁদের আলোতে মোটামুটি অনেক দূর দেখা যাচ্ছিল। চাচাকে নিয়ে আমরা টেনশনে পড়ে গেলাম। কিছু দূর এগিয়ে গিয়ে যে দেখবো সে সাহসটা দুজনের কারোরই ছিল না সেই সময়ে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ আমাদের সামনে ব্রিজের ওই পাশে আগুন জ্বলে উঠল। লম্বা একটা খেজুর গাছে দাউ দাউ করে আগুন জ্বলছে। বট গাছটি ছিল আমাদের পেছনে, মানে পশ্চিম দিকে, আর আগুনটা জ্বলছিল আমাদের পূর্ব দিকে প্রায় 1/2 কিলোমিটার দূরত্বে ব্রিজের ওখানটায়। এটা দেখে ভয়ে আমরা আবারও একসাথে দৌড় দিই। এক দৌড়ে আমাদের এলাকায় ঢুকে যাই। পরে বাসার সামনে আসলে আমার বন্ধুটা আমাকে বলে, আমার খুব ভয় করছে, আমাকে এগিয়ে দিয়ে আয়, একা একা বাসায় যেতে পারবো না। আমার বাসা থেকে কয়েকটা বাসা পার হয়েই একটা মোড় আছে, সেই মোড়টা ঘুরলেই ওর বাসা। কি আর করা, ওকে বাসায় রেখে এসে আমি আমার বাসায় ঢুকে যাই। বাসায় কাউকে কিছু বলতে নিষেধ করি আমার বন্ধুটাকে। বাসায় ঢুকে মোবাইলে দেখলাম রাত প্রায় 3টা বাজে। আমি কোনো রকমে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কারণ সকাল 7টায় আমাদের বাস। 6:30টার মধ্যে কলেজ গেটে পৌঁছাতে হবে। শুয়ে পড়লেও মাথার ভেতরে সেই ঘটনাটাই বারবার ঘুরে ফিরে আসছিল। এরকম ভাবতে ভাবতে হঠাৎ চাচার কথা মনে পড়ে। বিশ্বাস করুন প্রিয় লিসেনার্স, চাচার কথা মনে হওয়া মাত্রই আমার চিন্তা শক্তি ও নিঃশ্বাস দুটোই বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায়। কারণ চাচা গত 2 মাস আগে মারা গেছেন। তার কবর সেই ব্রিজের পাশে চাচাদের পারিবারিক কবরস্থানে। আমরা তাহলে কাকে দেখলাম? চাচার মতো সেই লোকটা যিনি আমাদেরকে সাহায্য করলেন, উনি আসলে কে ছিলেন? মৃত মানুষ তো কখনো ফিরে আসতে পারে না, তাহলে উনি কে? আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে যায়। আমি আর কিছু ভাবতে পারিনি। কখন কিভাবে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। পরে ঘুম ভাঙে শিপনের ডাকে। চোখ খুলে দেখি ও আমার সামনে বসে আছে। ওর চোখে মুখে বিস্ময়, চোখ লাল হয়ে আছে। বুঝতে পারলাম ও সারা রাত ঘুমাতে পারেনি। শিপন শুধু একটা কথাই আমাকে জিজ্ঞেস করলো, কিরে, চাচা কিভাবে ফিরে আসলো? আর গতকাল আমাদের সাথে কি হলো? শিপনের এই প্রশ্নের আমি কোনো উত্তর দিতে পারিনি। বিস্ময় নিয়েই রেডি হয়ে কলেজে চলে গেলাম। সারাদিন সবাই মজা করলো। রাজশাহীতে পদ্মা পাড়, চিড়িয়াখানা, বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই গেলাম আমরা। সবাই আনন্দ করলেও আমি আর শিপন কোনোভাবেই গত রাতের ঘটনা ভুলতে পারছিলাম না, আবার কাউকে কিছু বলতেও পারছিলাম না। আমরা দুজন বসে শুধু সেই বিষয়টি নিয়েই আলোচনা করছিলাম। রাতে যখন বাসায় ফিরলাম তখন রাত 12টা বাজে। তখনও সেই একই রাস্তা দিয়ে আসলাম, কিন্তু সেদিন আর কিছুই দেখতে পেলাম না। পরের দিন ঘুম থেকে উঠতে উঠতে জোহর ওয়াক্ত হয়ে গেল। যেহেতু আগের রাতে ভালো ঘুম হয়নি আর সারাদিন তো বিশ্রাম নেওয়ারও সুযোগ হয়নি, খুব ক্লান্ত ছিলাম, এই জন্য ঘুমটা একটু বেশি হয়ে গিয়েছিল। গোসল করে নামাজে গেলাম। নামাজ শেষে ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললাম। তখন ইমাম সাহেব বললেন, তোমরা দুজন খুব বড় ধরনের একটা বিপদে পড়েছিলে। খুব খারাপ কিছু হতেও তোমাদের সাথে, কিন্তু কোনো একটা ভালো কাজের ওসিলায় তোমরা আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরেছ। সেই ভালো জিন আমাদের করিম চাচার রূপে এসে তোমাদেরকে বাঁচিয়েছেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। এটি ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ঘটনাটি কতটা ভয়ের জানি না, তবে সেদিনের পর থেকে চাচার মুখটা মাঝে মাঝেই চোখের সামনে ভেসে ওঠে, আর লাল লাল রক্ত মাখা চোখগুলো আর চুলগুলো, এগুলো আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। ঠিকভাবে গুছিয়ে লিখতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনার সাথে একটি ঘটনা নিয়ে আসছি। সেই ঘটনাটি আমার সাথেই ঘটেছিল। সেই ঘটনাটি 2020 সালে আমার সাথে ঘটেছিল। সেই ঘটনার কথা আজও যদি আমার মনে পড়ে তাহলে গা শিউরে ওঠে। তা আজকে আমার মনে হলো যে আপনার সাথে শেয়ার করি। তো শুরু করি। 2020 সালে আমি ময়মনসিংহের একটি মসজিদে চাকরিতে নিয়োজিত ছিলাম। সাথে একটা হাফিজি মাদ্রাসা ছিল। তখন সেই মাদ্রাসাটি নতুন হয়েছিল। সেই মাদ্রাসাটি হওয়ার আগে ওইখানে আমি চাকরিতে জয়েন করি। আমি যখন সেই মসজিদে প্রথম চাকরিতে যাই, সেখানে মসজিদটি ছিল একটি বিশাল জঙ্গলের ভিতরে। আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, কোথাও কোনো মানুষের আবাস ছিল না। সেই জায়গাটি এমন একটি গুটগুটে অন্ধকার ছিল। রাতের বেলা তো কোনো মানুষ যেতই না, দিনের বেলাতেও আসরের নামাজের পর থেকে সেই জায়গায় কোনো মানুষ পাওয়া যেত না। বিশেষ করে মাগরিব, এশা এবং ফজর নামাজে আজান দিয়ে একা একাই বেশিরভাগ নামাজ পড়তে হতো। তখন যেহেতু সেইখানে কোনো মানুষ ছিল না, আমি সেখানে চাকরি করি। সেই কারণে আমাকে মসজিদের ভিতরেই রাত্রি জাগরণ করতে হতো, সেখানেই আমাকে ঘুমাতে হতো। যার কারণে আমি মসজিদের ভিতরেই প্রতিদিন কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার পর রাত্রে খাওয়া দাওয়া শেষ করে সেখানেই ঘুমিয়ে পড়তাম। এবং সেইখানে তখন কারেন্টের কোনো লাইন ছিল না, কারেন্টের কোনো বিদ্যুৎ সেই রকমভাবে এলাকায় কোনো রকম বিদ্যুৎ ছিল না। যার কারণে এমনিতেই সেইখানে যেহেতু জঙ্গল আর বিদ্যুৎ না থাকার কারণে সেইখানে আরও গুটগুটে অন্ধকার ছিল। আশেপাশে শেয়ালের ডাক, ঝিঝি পোকার ডাক এবং কিচিরমিচির পাখির ডাক সব কানে ভেসে আসতো। হঠাৎ একদিন আমি বাহিরে যাই। রাত তখন আনুমানিক 3টা বাজে। তখন আকাশে ছিল চাঁদের আলো। বাহিরে যাওয়ার পর পাশে তখন একটা ছিল খালের মতো, সেটা সবাই নদী বলে। আগে অনেক বড় নদী ছিল, সেটা ভরাট করতে করতে খালের মতো হয়ে গিয়েছিল। সেই কারণে সবাই সেটাকে খাল বলে ডাকত। মসজিদের পাশেই সেই খালটা ছিল। আমি যখন বাহিরে যাই, সেই খালের পাশে একটা রেন্ডি গাছ ছিল, অনেক পুরনো। সেই গাছটা তখন 2-3 দিন আগে কেটে ফেলা হয়েছিল। তখন আমি জানতাম না যে সেখানে কিছু থাকতো। আমি যখন বের হই তখন দেখি যে গাছটা কাটা হয়েছিল, সেই গাছের গোড়ায় 2জন মহিলা মাথায় হাত দিয়ে বসে বসে কান্না করছিল। তখন আমি ভাবলাম, এখানে আবার কি কান্না করে, কার এত দুঃখ যে খালের পারে এইখানে এসে কান্না করতেছে। আমি
সামনে যেতে চাইলাম, আবার মনে মনে একটু ভয় কাজ করতেছিল, যেহেতু রাত 3টা বাজে, আশেপাশে কোনো মানুষ নেই, এখানে তো কোনো মানুষ আসার কথা না। তখন ভয় কাজ করার কারণে আমি আর সামনে যাওয়া থেকে বিরত থাকলাম। তখন ওইখান থেকেই আমি বললাম, ওইখানে কে কান্না করছেন, আপনার কি হয়েছে? তখন সেখান থেকে কোনো সারা শব্দ আমি পাই নাই, কোনো উত্তর আমাকে দেয় নাই। 2-3 বার এইভাবে আমি বলার পর যেহেতু কোনো উত্তর আমাকে দেওয়া হয় নাই, তখন আমি চলে আসলাম। তারপর আবার জানালা দিয়ে উকি দিয়ে দেখি যে ওখানে এখনো বসে আছে। তারপর আবার ওইখানে গেলাম, বাহিরে আবার গেলাম। যাওয়ার পর দেখি আরো 2 জন সেখানে বসে আছে, আরেকজন অন্য পাশে কাপড় ধুইতেছে। তখন আমি নিজে নিজেই চিন্তা করলাম, এগুলো তো কোনো মানুষ হতে পারে না, এত রাতে কে এখানে কাপড় ধুইবে? তখন আমি বুঝতে পারলাম যে এগুলা কোনো মানুষের কাজ নয়, এগুলো জিন জাতি হতে পারে। তখন আমি একটু দুষ্টুমি করে বললাম যে, তোরা ওখানে কি করছিস? সাহস থাকলে আমার কাছে আয়। এই কথা বলার পর আমি সাথে সাথে চলে আসলাম মসজিদের ভিতরে আসার পর আমি সবগুলো দরজা জানালা বন্ধ করে, তখন আমি হারিকেন ছিল, হারিকেনের আলোটি নিবু করে আমি শুয়ে পড়ি। আমার চোখটা লেগে যায়, একটু হালকা ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর আমি ঘুম থেকে জেগে দেখি যে সকল দরজা জানালাগুলো কে যেন খুলে রেখেছে। তখন আমি একটু ভয় পেয়ে যাই যে আমি একটু আগেই তো সব দরজা জানালা নিজের হাতেই বন্ধ করলাম, এখানে তো আর কোনো মানুষ নেই, তাহলে কে এগুলো আবার খুলে দিল? তখন আমার একটু ভয় ভয় লাগছিল। তখন আমি উঠে দরজার কাছে গেলাম, দরজা থেকে বের হয়ে বারান্দায় গেলাম। তখন দেখি বারান্দার নিচে একজন মহিলা মানুষ মশলা বাটতেছে। তার সামনে মসজিদের মাঠ আছে, সেই মাঠের মধ্যে অনেক মানুষ সাদা, দবদবে সাদা জুব্বা এবং মাথায় পাগড়ি পরে সেখানে কি যেন গুনুর করে কথা বলতেছে। আমাকে দেখে সেইখান থেকে একটি লোক দবদবে সাদা জুব্বা পরা এবং মাথায় পাগড়ি পরা লোকটি এসে আমার কাছে দাঁড়ালো। আমার কাছে এসে তখন আমাকে বলতেছে যে, তুই এখানে কত দিন যাবত চাকরি করস, আর তোর এত সাহস কিভাবে হলো? তুই এখানে কয়জন মানুষের ইমামতি করিস? আর আমি এখানে 27 জন মানুষের ইমামতি করি। সরি, 27 জন মানুষ বলে নাই, 27 জন জিনের ইমামতি করে, এই কথা আমাকে বলে। তখন আমি তো আরো ভয় পেয়ে যাই। তখন বলতেছে যে, আর কখনো যদি এরকম আচরণ করিস তাহলে কিন্তু তোর খবর আছে। তখন আমি মাথা নাড়িয়ে বললাম যে, না, এরকম আর করব না। আমার মনে হয় তখন আমি
যেরকম করছি তাদের সাথে, যদি খারাপ জিন হইতো তাহলে আমার কিন্তু 12টা বাজিয়ে দিত। ভালো জিন থাকার কারণে, যেহেতু ভালো জিন নামাজ পড়ে ইবাদত করে, সেজন্য তাদের একটু মায়া হয়েছে, তারা সহজে কোনো খারাপ কাজ করে না। আমাকে ওয়ার্নিং দিয়ে তারা চলে গেল। তারপর একদিন আমি বাসাতে যাই, যেহেতু মসজিদ ওইখানে। কিছুদিন পর আমি অন্য জায়গায় একটি জমি কিনে সেখানে ঘর তৈরি করি, একটু দূরে, মসজিদ থেকে আনুমানিক 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। সেখানে ঘর তৈরি করার কারণে সেখানে আমি পরিবার নিয়ে থাকি। আর মসজিদে তখন আর রাত্রে থাকা হয় না, বাড়িতেই থাকা হয়। প্রতিদিন আমি ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদে আসি, এবং সেইখানে রাস্তার মধ্যে অনেক ধান ক্ষেত এবং ঝোপঝাড়, বাঁশ, এবং সেখানে অনেক একটি সুষাম একটি বিল পড়ে যায়। সেই রাস্তার মাঝখান দিয়ে আমাকে মসজিদে আসতে হয়। আর আশেপাশে তো কোথাও কোনো বাড়িঘর নেই। সেই বিলের বুক চিরে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমাকে প্রতি রাতে আসতে হয়। প্রতিদিন আসি, ফজরের নামাজ পড়ি, কোনো সমস্যা হয় না। হঠাৎ একদিন আসতেছি, রাস্তার ধারে একটি ছোট কালো শিশু, যার চেহারা আমি পরিষ্কারভাবে দেখতে পাই নাই, এত কালো ছিল তার পুরোটা শরীর এবং চেহারা। 2টি চোখ ছাড়া আর কিচ্ছু ভালো মতো বোঝা যায় না। শুধু একটি শিশু দাঁড়িয়ে আছে, এরকম আকৃতি শুধু বোঝা যায়। তখন আমাকে বলতেছে যে, তুই প্রতিদিন এই রাস্তা দিয়ে যাস, তোর একটু ভয় হয় না? তখন আমি বলছি, না, আমার ভয় হবে কেন? আমি মসজিদে যাই, আজান দেই এবং নামাজ পড়ি, ভয় হওয়ার তো কোনো কারণ নেই। তখন আমাকে বলতেছে, এরপর থেকে খুব সাবধানে যাবি, তোর শত্রু আশেপাশে থাকে। তখন আমি বললাম, আমার শত্রু আবার কে? তখন আমাকে বলল, তোর শত্রুকে সেটা সময় মতোই বুঝে যাবি, তবে তোকে সাবধানে থাকতে বললাম, তুই সাবধানে থাকিস। তারপর আমি চলে আসলাম। চলে আসার পর আমি মসজিদে আজান দিলাম, নামাজ পড়লাম, এবং তারপর থেকে আমি রাত্রেবেলা আর ওই রাস্তা দিয়ে আসি না। যেহেতু একা একা আসতে হয়, কোনো মানুষজন থাকে না। আর আমাকে তো বলে দিছে যে আমার শত্রু আছে, আমার নাকি ক্ষতি করবে। সেই জন্য আমারও একটু ভয় কাজ করছে, তাই আমি আর সেই রাস্তা দিয়ে আসি না, অন্য একটি রাস্তা দিয়ে আসি। তারপর এইভাবে চলে গেল 6 মাস। 6 মাস চলে যাওয়ার পর সেইখানে মাদ্রাসার কাজটি সম্পূর্ণ হইল। মাদ্রাসার কাজটি সম্পূর্ণ হওয়ার পর ধীরে ধীরে সেইখানে মাদ্রাসায় ছাত্র ভর্তি করা শুরু করলাম, এবং ভর্তি হইতে হইতে 150 জন ছাত্র সেখানে তখন ভর্তি হলো। 3 জন শিক্ষক সেখানে থাকেন, তারা তাদের ছাত্রদেরকে পড়াশোনা করান, এবং আস্তে আস্তে মাদ্রাসাটি
খুব ভালো পর্যায়ে চলে গেল এবং মসজিদের আশেপাশে যে অনেক জঙ্গল ছিল, বড় বড় গাছ ছিল, সেই মাদ্রাসা হওয়ার কারণে সেগুলো আস্তে আস্তে কেটে জঙ্গলের পরিমাণ কমিয়ে দেওয়া হলো। তখন আস্তে আস্তে সেখানে মানুষজন আসে। আগে তো দিনের বেলায় মানুষ আসতো না, এখন রাতের বেলাও মানুষ আসে, যেহেতু সেখানে সারাক্ষণ ছাত্ররা কোরআন পড়ে, সেজন্য এখন একটু মানুষের ভয় আগের তুলনায় একটু কম, সবাই আসতে সাহস পায়। সেইভাবে চলতেছিল। হঠাৎ একদিন মাদ্রাসায়, আগে থেকেই বলে রাখি যে মাদ্রাসার ছাত্ররা সকলেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না যে ফজরের আজানের আগে তারা উঠে। মুখস্থ যারা কোরআন মুখস্থ করে তাদেরকে কিন্তু ফজরের আজানের আগে উঠানো হয়। ওই সময় মাথা ক্লিয়ার থাকে এবং পড়া মুখস্থ হয় বেশি, সেই জন্য তাদেরকে আগে ওঠানো হয়। যখন ছাত্ররা উঠে, সবার আগে একজন উঠে জানালা খুলল। জানালা খোলার পর দেখে, ওই যে বলছিলাম যে মসজিদের পাশে একটি খাল আছে, সেই খালের দিকে সেই ছাত্রর নজর গেল। যাওয়ার পর দেখল যে 5 থেকে 6টা এই লাল আলো, আগুনের ফুলকির মতো, সেটা একবার উপরে উঠছে, আবার ওই খালের পানিতে নিচে নামতেছে, এইভাবে উঠতেছে। তখন সে এই দৃশ্য দেখার পর তার সাথে যারা ছাত্র ছিল ঘুমিয়ে রয়েছে, তাদেরকে তাড়াতাড়ি করে ডাকলো। কাউকে কোনো কথা যেন কেউ না বলে, সেইভাবে তাদেরকে ঘুম থেকে উঠানোর পর তাদেরকে বলল, কেউ কথা না বলে সবাই দেখো ওইখানে কি। তারপরে সবাই দেখলো এবং আমাকেও ডাক দিল। তখন আমিও দেখলাম যে হ্যাঁ, সত্যি তো 5 থেকে 6-7 এরকম হবে, যে লাল আলো, মানে একবারে আগুনের যে ফুলকি বলে, সেরকম 5 থেকে 7 জন মনে হচ্ছে যে সেখানে লাইট উপর নিচ করছে। কিছুক্ষণ এইভাবে 10 থেকে 15 মিনিট আমরা দেখতেছিলাম ছাত্রদেরকে নিয়ে। দেখার পর হঠাৎ দেখি ওই খালের ওই পাশে একটি বড় বট গাছ ছিল। সেই বট গাছের উপরে সেই আগুনগুলি গিয়ে ফিনিশ হয়ে গেল। তারপর আমরা বুঝতে পারলাম যে সেগুলো আসলে আগুন নয়, সেগুলো মাছ খাওয়া যে জিন বলা হয় সেগুলো। তো আমার ঘটনা এখানেই এই পর্যন্তই ছিল। অন্য সময় আরও ঘটনা আমার কাছে আছে, সেই ঘটনাগুলো যে কোনো সময় পেলে আবার নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আরও বেশি বেশি ঘটনা শোনাতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আমার হোম টাউন গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার কোনো একটা গ্রামে। সঙ্গত কারণে আমি আমার গ্রামটির নাম উল্লেখ করলাম না। আমার এক বড় ভাইয়ের সাথে ঘটেছে ঘটনাটি। তিনি পেশায় একজন ডাক্তার, ওনার বাড়ি উত্তরবঙ্গের একটা জেলাতে। তিনি ঘটনাটা আমার সাথে যেভাবে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই বলছি। আমি তখন ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী। নতুন জায়গা, নতুন মুখ এবং সবকিছু ভালোভাবে চিনি না।
আমি একটা হোস্টেলে উঠেছিলাম, সেখানে কয়েকজনের সাথে আমার পরিচয় হয়। আমরা 4 জন বন্ধু একসাথে একটা রুমে থাকতাম। দিনটা ছিল 2012 সালের দুর্গাপূজার দিন। পুরো হোস্টেল ফাঁকা, কেননা পুরো 6 দিনের জন্য ছুটি ছিল। আমাদের 4 জনের মধ্যে আমরা 2 জন কোথাও যাইনি। আমাদের রুমটা ছিল 3 তলায়। রাত তখন 2:30টার মতো বাজে। হঠাৎ দরজায় টকটক করে শব্দে আমার ঘুম ভেঙে যায়। কেউ এবার আমার নাম ধরে ডাকলো। আমি স্পষ্ট শুনতে পেলাম ঠকঠক শব্দ আস্তে আস্তে তীব্র হচ্ছিল আরো। আমি এক লাফে উঠে বসলাম। আমার সাথে থাকা বন্ধুটিকে ডাকলাম, কিন্তু ওর কোনো সাড়া পেলাম না। এরপরে বাধ্য হয়ে আমি একাই দরজা খুললাম। দরজা খুলে দেখি যে আমি রুম থেকে বের হলাম, তখন কিছুটা ভয় পেলাম, কেননা পুরো করিডোরে আমি কাউকে দেখলাম না, এবং করিডোরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভালোভাবে দেখে নিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। একটু অবাক হলাম যে আমি আমার নাম ধরে ডাকতে শুনলাম, দরজায় অনেকক্ষণ ধরে ঠকঠক করে শব্দ শুনলাম, কিন্তু এখানে কেউ নেই। এত রাতে কে বা আমার নাম ধরে ডাকলো? আমি আর কিছুটা না ভেবে আবার রুমে চলে আসলাম। এ ব্যাপারে কাউকে কিছু বললাম না। পরের দিন, এর পরের দিনটি ছিল 10ম দিন, অর্থাৎ দশমী, দুর্গাপূজায় যেই দিনটি একেবারে শেষ দিন। তাই আমার বন্ধুরা মিলে বিসর্জন দেখতে গিয়েছিলাম। রাত 10টার আগে আমরা হোস্টেলে ফিরে আসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। এরপরে হঠাৎ গত রাতের মতো কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আজকের শব্দটা একেবারে শান্ত প্রকৃতির। আমি দরজার কাছে গিয়ে এবার দরজা না খুলেই জিজ্ঞাসা করলাম যে কে ওখানে। ওপাশ থেকে কেউ উত্তর দিল, আমি হামিদ চাচা। আরে, এই হামিদ চাচা হলেন আমাদের হোস্টেলের কেয়ারটেকার। আমি তখন দরজা খুলে বাহিরে বের হয়ে জিজ্ঞেস করলাম কি দরকার। উনি জানালেন যে বড় স্যার আমাকে ওনার চেম্বারে এক্ষুনি পাঠিয়েছেন। এ কথা বলার সময় আমি খেয়াল করলাম হামিদ চাচাকে কেন জানি নার্ভাস লাগছিল। ওনার মুখটা একটা চাদর দিয়ে ঢাকা। উনি এটুকু বলেই তাড়াতাড়ি চলে গেলেন। আমি একটু অবাক হলাম যে বড় স্যার 2 দিন পরে আসার কথা, কারণ যাওয়ার দিন আমাদেরকে বলেছিলেন যে উনি 2 দিন পরে আসবেন। ওনার আসতে 2 দিন দেরি হবে। তারপর কিছু না ভেবে ওনার চেম্বারে গেলাম। অর্থাৎ হামিদ যিনি ছিলেন কেয়ারটেকার, তিনি এসে বললেন যে ওই হোস্টেলের যে টিচার ছিলেন, স্যার ছিলেন, তিনি ডেকে পাঠিয়েছেন। তো বেশ একটা অন্যরকম আচরণ করছিল সেই কথাটা বলার সময়, এবং তিনিও অবাক হলেন যে আসলে স্যার তো 2 দিন থাকার কথা, আজকে কেন ডেকে পাঠাবে? পুরো হোস্টেলটা ফাঁকা সেই সময়টাতে, দুর্গাপূজার সময়। এরপরে আমি ওনার চেম্বারে গেলাম। বড় স্যার বললেন যে ওটি করতে হবে, কোনো নার্স না থাকায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে ডেকেছেন। অর্থাৎ অপারেশন করতে হবে। ওটি অপারেশন থিয়েটার আমরা সবাই জানি, মেডিকেল কলেজের কথা বলা হচ্ছে। এবং সেখানকার স্যার মানে তিনিও একজন ডাক্তার। তো তিনি বলছিলেন যে ওটি করতে হবে, কোনো নার্স নেই এই মুহূর্তে, এজন্য আমাকে ডেকেছেন যাতে আমি সাথে থাকি। আমি আর কিছু না বলে ওনার সাথে রুমে চলে গেলাম। ওনার সাথে সাথে উনি আগে থেকে রেডি হয়েছিলেন, আমাকে ড্রেস পরে আসতে বললেন। আমি রেডি হয়ে এসে দেখি ওটি রুমে স্যার নেই। আমি দেখলাম যে বিছানায় কেউ একজন শুয়ে আছে, আর সেটা সাদা কাপড় দিয়ে ঢাকা। অর্থাৎ অপারেশন থিয়েটারের বিছানায় কেউ একজন শুয়ে আছে, সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি আস্তে আস্তে গিয়ে তার কাপড়টা সরিয়ে দিলাম। তারপর যা দেখলাম সেটার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। আমি যা দেখলাম, বিছানায় হামিদ চাচার লাশ পড়ে আছে। তার মুখটা বিভৎস হয়ে গেছে। যে কেউ দেখলে ভীষণ ভয় পাবে। এই দৃশ্য দেখে ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে দৌড়তে শুরু করলাম। দরজা খুলতে গিয়ে দেখি যে দরজা খুলছে না। আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে আসলে কি হচ্ছে। ঘামে আমার শরীরের অধিকাংশ ভিজে গেছে। অনেক চেষ্টার পরে আমি দরজা খুলতে সক্ষম হই। দরজা খুলে আমি সোজা বড় স্যারের চেম্বারের দিকে গেলাম। চেম্বারে গিয়ে দেখলাম কেউ নেই।
কেউ একজন পেছন দিকে খুঁড়িয়ে বসে আছে। আমি স্যার বলে ডাক দিতেই সামনের দিকে তাকালাম। তারপর আমি যা দেখলাম সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আমি দেখলাম সেই সবুজ রঙের ড্রেস পরা একটা দেহ চেয়ারে বসানো, কিন্তু সেটার কোনো মাথা নেই, গলা দিয়ে অনবরত রক্ত ঝরছে। এই দৃশ্য দেখার পরে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি স্যারের চেয়ারেই সেন্সলেস হয়ে সেখানেই পড়ে যাই। তারপর আমার কিছু মনে নেই। পরদিন সকালে আমার নিজেকে আমি আমার রুমে আবিষ্কার করি। আমার পাশে আমার বন্ধু বসেছিল। সে বলল যে সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এরপরে স্যারের চেম্বারে গিয়ে দেখে যে আমি সেখানে পড়ে আছি। তারপরে আমাকে রুমে নিয়ে আসে, আমাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। আমি তাকে আমার সাথে ঘটা পুরো ঘটনাটা খুলে বলি। তারপর সে আমাকে যেটা জানালো সেটা শোনার জন্য আমি এরপরে আর নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। সে বলল যে গতকাল রাতে স্যার এবং হামিদ চাচা একই বাসে করে আসছিল এবং সেই বাস অ্যাক্সিডেন্ট করেন এবং তারা উভয়ই ঘটনাস্থলেই মারা যায়। আর জানলার গ্লাসে চাপ লেগে স্যারের মাথা বডি থেকে আলাদা হয়ে যায়। এরপর থেকে এই ঘটনাটি আসলে আমি অবাক হয়ে যাই, তবে বুঝতে পারছিলাম যে কেন আমি এসব দেখছিলাম। তবে সবচেয়ে খারাপ ব্যাপারটা হলো এই ঘটনা আমি কোনোভাবেই ভুলতে পারতাম না। প্রত্যেক দিন রাতে আমি এই ঘটনার স্বপ্নে দেখতাম। তারা কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা আমি দেখিনি, কিন্তু এই স্বপ্নে আমি বারবার একই দৃশ্য দেখলাম যে তারা অ্যাক্সিডেন্ট করছে এবং কিভাবে স্যারের মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দেহ থেকে, তারা দুজনই মারা যাচ্ছেন। এরপরে আমি প্রায় পাগল হয়ে যাই। আমাকে নিয়ে আমার বন্ধুরাও খুবই দুশ্চিন্তায় ছিল। এরপরে তার 5 মাস পরে আমি টিসি নিয়ে অন্য জায়গায় চলে যাই। সেখান থেকে আমার পড়াশোনা করাটা সম্ভব হচ্ছিল না। এরপর আর আমার সাথে কিছু ঘটেনি। আজও জানতে পারিনি যে কেন আমার সাথে এমনটা ঘটেছিল, আর কখনোই জানার চেষ্টা করিনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমার নাম হুমায়ুন। আমি অনেকদিন ধরেই একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছিলাম, তো আজকে ঘটনা শেয়ার করার একটি সময় পেয়ে গেলাম, তাই আজকে এই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করছি। আমি এই ঘটনাটা শেয়ার করতেছি এখন 2026 সাল, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল আমার সাথে প্রায় 2020 সালের শেষের দিকে। এই ঘটনাটা আমার মনে পড়লে আজও শরীর শিউরে ওঠে। আমি তখন একটি সরকারি কাজে প্রায় বিভিন্ন জেলায় যেতাম। একবার একটি অফিসের কাজে আমাকে একটি প্রত্যন্ত কুষ্টিয়ার এলাকায় যেতে হতো। সেখানে একটি পুরনো বাজারের পাশে ছোট্ট একটা গেস্ট হাউসের আমার থাকার ব্যবস্থা হয়েছিল। সেখানে ছিল বেশ নির্জন। এলাকাটা বেশ নির্জন হওয়ায় চারপাশে বড় বড় গাছ, পুরনো বাড়ি, আর রাত হলেই যেন পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যেত। প্রথম দিন আমার ওই জায়গায় একদম সবকিছুই স্বাভাবিকভাবে যাচ্ছিল। কাজ শেষ করে রাতে গেস্ট হাউসে ফিরে এসেছিলাম। সেখানে একজন ম্যানেজার এবং বয়স্ক লোক ছিলেন। তিনি রুমের চাবি দিতে দিতে হঠাৎ আমাকে বললেন, ভাই, রাতে যদি কোনো শব্দ শুনেন তাহলে ভুলেও দরজাটা খুলবেন না। আমি হেসে বললাম, কেন চাচা, চোর ডাকাত নাকি? লোকটা কিছুক্ষণ চুপ করে বলল, চোর হলে তো ভালোই ছিল। আমি বিষয়টাকে মজা হিসাবেই নিয়েছিলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। রাত আনুমানিক 2টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। মনে হলো করিডোরে কেউ ধীরে ধীরে হাঁটতেছে। প্রথম ভাবলাম হয়তো কোনো বর্ডার, কিন্তু শব্দটা একদম আমার দরজার সামনে এসে থেমে গেল।
এরপর 3বার দরজায় কে জানি ঠকঠক করে আমাকে ডাকছে। আমি জিজ্ঞাসা করলাম কে, কিন্তু সেখান থেকে কোনো উত্তর এলো না। আবার নক করলো। আমি উঠে দরজার কাছে গেলাম। দরজার নিচে ফাঁকা দিয়ে দেখছিলাম বাইরে কারো ছায়া আছে কিনা। মনে হলো কোনো একজন মহিলা আমাকে ডাকছে। আমি আবার বললাম কে। এবার খুব আস্তে আস্তে একটা কণ্ঠস্বর শুনলাম। দরজাটা খুললো। কণ্ঠটা এতটাই দুর্বল ছিল যে অনেক দূর থেকে আসছে। হঠাৎ আমার ম্যানেজারের কথা মনে পড়ে গেল, তাই দরজাটা আর খুললাম না। প্রায় 5 মিনিট পর শব্দটা একাই বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে আমি ম্যানেজারের ঘটনাটা খুলে বললাম। বলতেই তার মুখের রং বদলে গেল। তিনি বললেন, আপনি কি দরজাটা খুলছিলেন? আমি বললাম, না, খুলিনি তো। তিনি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ জানতে চাইলে তিনি কিছুই বললেন না। সেদিন সারাদিন কাজ করলাম। রাতে আবার সেই একই ঘটনা আমার সাথে ঘটল। না জানি এবার আরো কত ভয়ঙ্কর ঘটনা ঘটছে সেই আগের দিনের থেকে। আজ রাতে ঠিক 2:30টার দিকে জানালার পাশে কারো কান্নার শব্দ শুনতে পেলাম। আমি মনে হচ্ছিল কোনো মেয়ে কাঁদছে। আমি জানালার পর্দা সরিয়ে বাহিরে তাকালাম, আর তখনই আমি যা দেখলাম সেটা আজও আমি ভুলতে পারিনি। গেস্ট হাউসের উঠানের মাঝখানে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর তার চুল মুখের উপর ঝুলে আছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁদছে। আমি ভেবেছিলাম হয়তো কোনো মানুষ, কিন্তু কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে মাথা তুলল। আমি দেখলাম তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, তার দুটো চোখ একদম কালো। আমি ভয়ে পর্দা টেনে দিলাম। তারপর নিজেকে বোঝাতে লাগলাম যে হয়তো আলো আঁধারির কারণে ভুল দেখেছি। কিন্তু কয়েক মুহূর্ত পর জানালায় ঠকঠক করে কে জানি আমাকে বাইরে থেকে ডাকছে। আমি সাহস করে আর সেই দিকে তাকালাম না। ফজরের আজানের পর শব্দ বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে আমি এক এলাকার দোকানদারের সাথে পরিচিত হলাম। কথার এক পর্যায়ে গেস্ট হাউসের কথা উঠতেই তিনি আমাকে বললেন, আপনি কি ওই জায়গায় থাকেন? সাবধানে থাকবেন। আমি জিজ্ঞাসা করলাম। লোকটা বলল, কয়েক বছর আগে সেখানে এক তরুণী আত্মহত্যা করেছিল। বিয়ের কিছুদিন আগে তার বিয়ে ভেঙে যায়। মানসিক কষ্টে সে গেস্ট হাউসের পিছনে আম গাছের গলায় ফাঁস দিয়ে মারা যায়। এরপর থেকেই নাকি মধ্যরাতে মানুষ এই অদ্ভুত ঘটনা দেখে। আমি এসব বিশ্বাস একদমই করিনি। ভাবলাম হয়তো বা গ্রামের মানুষ, এগুলো তাদের ভুল হতে পারে। কিন্তু তৃতীয় রাতে আমার ধারণা একদমই বদলে যায়। সেদিন রাতে অফিসের কিছু কাজ করছিলাম। ঘড়িতে তখন প্রায় 3টা বাজে। হঠাৎ সেই গেস্ট হাউসের বিদ্যুৎ চলে যায়। পুরো রুম একদম ধবধবে অন্ধকার। মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালালাম। ঠিক তখনই করিডোর থেকে একটি শব্দ শোনা গেল। কেউ যেন ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। তারপর আমি সেই দরজার সামনে এসে থেমে গেলাম। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। হঠাৎ দরজার ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। আমি খুব একা, আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। তারপর দরজা জোরে আঘাত করলো। মনে হচ্ছিল কেউ রাগান্বিত হয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। আমি ভয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কয়েক মিনিট পর সেই শব্দটি একদম শান্ত হয়ে যায়। কিন্তু ঘটনা এখানে শেষ হয় না। আমি যখন বিছানায় বসে আছিলাম তখন খেয়াল করলাম বাথরুমের দরজাটা আস্তে আস্তে খুলতেছে। কেউ তো নেই, কিন্তু দরজাটা ধীরে ধীরে পুরোটা খুলে যায়।
আমি ফ্ল্যাশ লাইট মেরে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ আয়নায় একটা ছায়া দেখতে পেলাম, একজনের মহিলা, সে পিছনে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে পিছনে তাকালাম, কিন্তু সেখানেও কিন্তু কিছুই নেই। তা আবার আয়নায় তাকিয়ে দেখলাম, কিন্তু এখনো সেই ছায়াটা দাঁড়িয়ে আছে। এবার মনে হলো সে হাসতেছে, তার হাত থেকে মোবাইল পড়ে গেল। ঠিক তখনই বিদ্যুৎ সেই গেস্ট হাউসে ফিরে আসে। লাইট জ্বলে উঠতেই আয়নার আর কিছুই দেখা যায় না। সকাল হওয়ার সাথে সাথে আমি গেস্ট হাউস ছেড়ে অন্য হোটেলে চলে যাই। ঘটনা এখানে শেষ হয় না। এই ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু আমার সাথে সেই ঘটনা শুরু হলো ঢাকার মধ্যেও। ঢাকায় ফেরার পর কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু এক রাতে আমার ঘুম থেকে উঠে আমি দরজা দেখি আমার খোলা, কিন্তু আমি তো দরজা বন্ধ করে ঘুমাই। হঠাৎ করিডোরে সেই একই কান্নার শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ খুব কষ্ট করে কাঁদছে। আমি সাহস করে বের হলাম, কিন্তু কাউকে সেখানে পেলাম না। পরের কয়েক সপ্তাহের মধ্যে কোনো স্বপ্ন দেখতাম। সেই সাদা কাপড় পরা মেয়েটা দাঁড়িয়ে আছে। সে শুধু একটা কথাই বলতো, আমাকে এখানে রেখে যেও না। একদিন বিষয়টা এক হুজুরকে আমি বলে দিলাম। তিনি কিছু কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে দেন এবং নিয়মিত আমল করার পরামর্শ দেয় আমাকে। এরপর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আজ প্রায় 5 বছর হয়ে গেছে। আমার সাথে এখনো সেই কিছু দেখিনি, কিন্তু এখন যখন গভীর রাত হতো তখন হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন অজান্তেই জানালার বাইরে তাকাতে যেন আমার ভয় লাগে। কারণ রাসেল ভাই, আমার এখনো সেই ঘটনার কথা মনে আছে। আমার চোখ দুটো মানে কিছু দেখলে এখন অনেক ভয় করে। আর সেই কণ্ঠস্বর আমার অনেক মনে পড়ে। দরজাটা খোলার কোনো আওয়াজ শুনলে আমার অনেক ভয় করতো। তো এই ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়। যদি ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে শোনালে আমি খুশি হব। তো রাসেল ভাই, এখানে আমার ঘটনাটা আমি শেষ করতেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। খলিল সাহেব আমাকে বলছিলেন সবকিছু, আমি তাকিয়ে শুনছিলাম। কারোর কথা শোনার সময় আমি মন দিয়ে তা শুনি। তাকে দেখতে থাকি, তার দিকে তাকিয়ে থাকি। সে কি মিথ্যা বলছে নাকি সত্য বলছে আমি বোঝার চেষ্টা করি। তো খলিল সাহেব আমাকে বললেন, দেখুন, এবং এটা বলে তিনি আমার দিকে একটু ঝুঁকে যেয়ে বললেন, আপনি আগে এই জিনিসটা সরান, এখান থেকে রেখে দিন, তারপর বলবো। মানে উনি চাইছিলেন রূপার পাত যেটায় আমি লাইটার জ্বালিয়ে ধরেছিলাম তার নিচে সেটার কথা তিনি বলছেন। আমি আমার মতো করে আমির সাহেবের দিকে তাকাই এবং সে যাতে বুঝতে না পারে কারোর দিকে আমি তাকাচ্ছিলাম। আমির সাহেব আমাকে ইশারা দিলেন যে আমি যেই রূপার পাত যেন খলিল সাহেবের হাতেই দিয়ে দিই। আমি তেমনটাই করি। রূপার পাত হাতে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক ধ্যানে তাকিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে তিনি ছিলেন ওই মুহূর্তে। সেই সময় আমির সাহেব আমাকে বললেন, একে বলতে বলো, শুরু থেকে বলতে, মাঝখান থেকে যেন তিনি না বলেন। তিনি কিছু সময় চুপ ছিলেন। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। সেই সময় আমির সাহেবের এক্সপ্রেশন দেখে আমার মনে হলো কিছু একটা হতে যাচ্ছে। তিনি কড়া দৃষ্টিতে সেই লোকটিকে দেখাচ্ছিলেন যেন এখনই কারোর আগমন ঘটতে যাচ্ছে। ঠিক সেই সময় ধাম করে একটা শব্দ দেয়ালের দিক থেকে। আর আমি ঘরে থাকা অবস্থায় বুঝতে পারছিলাম কেউ দ্রুত বেগে এসে সেই বাসার ভেতরে সেই ঘরের পাশে এসে অবতরণ করেছে। আর আমি এটাও দেখলাম কালো একটা ধোঁয়া, টায়ার পড়ালে যেরকম একটা সূক্ষ্ম ধোঁয়া বের হয় সেরকম একটা ধোঁয়া খলিল সাহেবের পিঠের পেছন থেকে এসে গায়েব হয়ে যায়। আর এটা দেখতে আমি সাথে সাথে দেখার পরপর সরে যাই সেখান থেকে এবং আমি আমির সাহেবের পেছনে যেয়ে দাঁড়াই। ততক্ষণে আমার কানে আমি শুনলাম আমির সাহেবকে বলতে, এলো কিভাবে?
সে সময় বেশ হালকা একটা কণ্ঠে উত্তর এলো, কেন পেরেশানি দিচ্ছেন এই লোকটাকে? তার জীবনটা এমনিতেই এলোমেলো। তখন আমির সাহেব তাকে বলেন, তুমি এখানে কেন? এটা বলতে বলতে তার দিকে এগিয়ে যান আর তিনি জিজ্ঞেস করেন, এই জানোয়ারগুলোর খেয়াল কি তুমি রাখো? তখন খলিল সাহেবের সাথে থাকা জিন উত্তর দেয়, আপনি ভুল ভাবছেন, আমি এখনো ওকে টিকিয়ে রেখেছি, নইলে যেই জানোয়ারের কথা বলছেন সেই জানোয়ার কবেই ওকে মেরে দিত, আপনি দেখেননি। বলে এবার আমার দিকে হাতের ইশারা দিয়ে বলে, ওকে জিজ্ঞেস করুন, সূর্য আজ যখন হেলে পড়ছিল তখন ওর সামনেই ছিল, সে তখন ওকে মারতে চেয়েছিল। এটা বলে আমির সাহেবের দিকে তাকিয়ে বলেন, বাইরে তাকান, আশেপাশে ঘুরছে, ওরা কথা বলতে জানে না, ওরা ভাষা বোঝে না, ওরা শুধু বোঝে খেতে, ওরা শুধু বোঝে মারতে, কাউকে মারা ওদের কাছে খেলার সমান। তখন আমির সাহেব বলেন, আমি জানি ওদের ব্যাপারে, এটাও জানি ওরা কি করতে পারে, কিন্তু তুমি কেন এই লোকের সাথে? সেই উত্তর দাও আগে। তখন সে উত্তর দেয়, আজ থেকে 18 অমাবস্যা আগে আমি এই লোকটাকে তাড়া করতে দেখি সেই জানোয়ারদের। আমি বাঁশি বাজিয়ে ওদের শান্ত করি আর লোকটাকে নিজের আয়ত্তে নেই। সেদিনের পর থেকে আজও এখনো আমি এই লোককে দেখে রাখছি যাতে ওরা ওকে মেরে ফেলে। তখন আমির সাহেব বলেন, তুমি কি জানো না যে সে নিজের আর মানুষের কত ক্ষতি করে ফেলেছে? যখন তুমি সাথে ছিলে তখন তাহলে বোঝাওনি কেন? তখন সে উত্তর দেয়, আপনার কি মনে হয় আমার সামর্থ্য আছে ওদের সাথে লড়ার? আমি এই লোককে কতবার বাঁচিয়েছি, যতবার ওরা ওকে মারতে চাইছে ততবার। তখন আমির সাহেব জানতে চান, আমাদের বলো ওরা এখানে কিভাবে এলো? তখন সে উত্তর দেয়, আমি বলতে পারবো না, কারণ আমি জানি না। আমি শুধু প্রথমবার দেখেছিলাম ওকে ধাওয়া করছে মারার জন্য, কিন্তু কেন তা আমি জানি না, আমি জানি না। আর এই লোক অনেক কিছু করেছে আর করতে হবে তাকে বেঁচে থাকতে হলে, না হলে ওকে এরা মেরে ফেলবে। তখন আমির সাহেব বলেন, তবে এখন তুমি এখান থেকে যাও, আমরা খলিলের সাথে কথা বলবো। তখন সে উত্তর দেয়, ঠিক আছে, কিন্তু সাবধানে থাকবেন, এই জানোয়ারগুলা অসুরের চেয়েও বেশি শক্তিশালী। এটা বলে সে চলে যায়। কিন্তু ততক্ষণে আমি জিজ্ঞেস করে ফেলেছিলাম যে আপনি কে, কিন্তু তার আগেই সে বের হয়ে গেল। তখন আমির সাহেবকে আমাকে উত্তর দেন, ও হলো রাতের পাখি পেঁচা, পাখি রূপেই ঘোরাফেরা করে। এটা বলতে বলতে খলিল সাহেব নড়ে চড়ে বসলো, আর উনি নিজেও বুঝতে পারছিলেন যে সেই জিন যে তাকে প্রোটেক্ট করছিল, আল্লাহর রহমতে সে এসেছিল। আমি তাকে সুযোগ না দিয়ে বলি, দেখুন উনি আমাদের বলেছেন যা যা বলার, এবার আপনি বলুন আমাদের কি হচ্ছে এখানে, অনেক সময় নষ্ট হচ্ছে। যাই হোক, আরো অনেকবার ওনাকে বোঝানোর শেষ পর্যন্ত তিনি রাজি হলেন বলতে। সেদিন থেকে মাসখানেক আগের কথা। খলিল সাহেব লোকটা নাস্তিক, তার ব্যক্তি জীবনে ঘটনাগুলো তার জীবন থেকে আল্লাহ বা সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস ব্যাপারটা একদম এলোমেলো করে দিয়েছে। ছোটবেলায় বাবা আরেক বিয়ে করার অভিমানে তার মা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। তার ভাষ্য মতে, আমি আবারও বলছি, তার ভাষ্য মতে তার মা মরে যেও তার পিছু ছাড়েনি। তার মা মরে গিয়েছিলেন তার বাবার উপর রাগ করে, কিন্তু প্রতি রাতে গলায় শাড়ির আঁচল বেঁধে তার সামনে মাঝরাতে ঝুলে থাকতেন তার মা। ছোটবেলা থেকেই পাথর মনের মানসিকতা তার ভেতরে গড়ে ওঠে। রোজ তার মাকে গলায় শাড়ি ঝুলে থাকা দেখাটা বয়সের সাথে নর্মাল লাগতে লাগলো। একসময় তরুণ হওয়ার পর তিনি তার মাকে আর দেখতে পেতেন না। তারা 2 ভাই বোন ছিলেন। তার বড় বোনও নাকি তখন থেকে তার মাকে দেখতে লাগলেন ফাঁস নিয়ে ঝুলে থাকতে। যখন থেকে খলিল সাহেব তার মাকে আর ফাঁস নেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখতে পারছিলেন না, মানে খলিল সাহেব যখন দেখা বন্ধ করলেন, তার বোন দেখা শুরু করলো। মানে খলিল সাহেবের দেখা বন্ধ হলো, তার বোন দেখতে শুরু করলো। সারাদিন অস্থির থাকতেন তার বোন। ডাক্তার দেখানো হলো, বিত্তশালী পরিবারে ছাড়া ধর্মচর্চা ছিল না, তাই কোনো আলেমের শরণাপন্ন হননি তারা। একদিন তার বোন তার মায়ের মতো করে আত্মহত্যা করে। তার বোন মারা যাওয়ার কয়েকদিন পর একদিন রাতে খলিল তার রুমেই ছিলেন, কিছু করছিলেন। রাত 9টা বাজে। তার রুমের গেট থেকে টোকা দেওয়ার শব্দ আসলো। ঠিক এরকম, এইভাবে তার বোন দরজায় টোকা দিত। তিনি কোনো কিছু না ভেবেই দরজা খুলে ফেলতেন, কিন্তু সেখানে কেউ ছিল না। তিনি রুমের দরজা লাগিয়ে তার বিছানার দিকে যাবেন, তখন আবার দরজায় ঠিক একইভাবে শব্দ। এবার তিনি বিরক্ত হয়ে দরজা খুলতে দেখতে পান ঘাড় মটকানোর মতো শব্দ। তার বোন সেখানে দাঁড়িয়ে আছে আর মিটি হাসছে। এটা দেখে তার মাথায় চক্কর দিয়ে উঠল, আর মাথা ঘাড় বেয়ে গরম একটা স্রোত নেমে গেল। কিছু বুঝে ওঠার আগেই তার বোন সেইভাবেই ঘাড় মটকানো অবস্থায় তার ঘরের ভেতর ঢুকে পাশ কাটিয়ে বারান্দার দিকে চলে যায়। আর খোলা বারান্দা থেকে টিকটিকির মতো করে দেয়াল বেয়ে চলে গেল পাশের কোনো দিকে। খলিল সাহেব এটা দেখে ভয় পেয়েছিলেন ঠিকই,
কিন্তু অবাক হননি, কারণ ছোটবেলা থেকেই এই মরা মানুষের মানে তার মার ফাঁসি নেওয়া রূপে তার সামনে ঘোরাফেরা করত। এভাবে রোজ রাতে তার বোনকে তিনি দেখা শুরু করেন। ধীরে ধীরে তার বয়স বাড়তে লাগলো, বিয়ে করলেন, সন্তানও হলো। কিন্তু এই অবিশ্বাসী লোকটাকে ধীরে ধীরে মনে যাত্রা মনে মনে সবাই তার সবাই মনে তার অবস্থা খুব খারাপ হতে লাগলো। সবার ভিতরে একটা একটা এটা কি বলে ডাউট সৃষ্টি হতে লাগলো যে তিনি আগে তার মাকে দেখতেন, এখন তার বোনকে দেখছেন, এটা কেন? সবার মধ্যে একটা সবাই চিন্তা করছিলেন কিভাবে তিনি দেখছেন, নাকি এটা কোনো গিফট, নাকি এটা কোনো তার কোনো ক্ষমতা। কিন্তু যদি গিফট বা ক্ষমতা হয়, তবে কেবল তার মা আর তারপরে কেন তার বোনকে তিনি দেখছেন, অন্য কাউকে কেন দেখছেন না? এটা জানার জন্য অনেক ধরনের চেষ্টা তিনি করেছিলেন। এক এক লোকের এক এক উত্তর। একদিন এক লোকের সাথে তার দেখা হয়। তিনি বলেছিলেন যে যে তোমাদেরকে জীবন এলোমেলো করতে ক্ষতি করা হয়েছিল 35 বছর আগে। ক্ষতির উৎস ছিল ওপার বাংলার সুন্দরবন। যা কিছু হয়েছে সেখান থেকে হয়েছে। তখন খলিল সাহেব তার কাছে ঠিকানাও চান। সেই লোক তাকে বলেন, ঠিক আছে, আমি ঠিকানা দিব, কিন্তু আমি আপনাকে একটা কথা বলে রাখি, যা জানার খুব ইচ্ছা, সেই ইচ্ছা অনেক হয় পূরণ করা। এটা বলে সেই লোক তাকে একটা ঠিকানা দেয়, কিন্তু সেই কাগজের ঠিকানা তার কাছে গুরুত্বহীন মনে হয়। তিনি ভাবেন, ভুলভাল ঠিকানা দিয়েছে, তাও আমার দেশের বাইরে, সেখানে যে তিনি কিছু তো পাবেন না। পরে এসে যখন সেই লোককে বলবেন যে ঠিকানা দিলেন কিছুই তো পেলাম না, তখন সেই বাহানা দিয়ে বলবে অনেক কথা। এই ভাবনায় বাড়ি ফিরে এসে সেই কাগজটা টেবিলের পাশে ফেলে রেখে দেন তিনি। সেদিন রাতে তার ঘুম ভাঙে। ঘুম ভেঙে যায় কারো মুখ দিয়ে শীষ বাজানোর শব্দে। তিনি ঘুম থেকে উঠে বসেন আর দেখতে পান যে তার বোন সেভাবেই তার ঘাড় মটকানো অবস্থায় ঝুলে রয়েছে, আর তার হাতে একটা কাগজ। তার বোন তার দিকে সেই কাগজটা ছুঁড়ে দেয়, আর তার বোন তার দিকে ছুটে আসে আর তার গলা চেপে ধরে। তার বোনের চেহারার পরিবর্তন হয়ে যায়, যা অনেকটা ষাঁড়ের অবয়বের মতো, যেন চোখ কালো হয়ে গেল আর বড় হয়ে গেছে। তো সামনের দিকে মুখটা সরু হয়ে আসছিল। আচমকাই তার বোন তাকে ছেড়ে দেয় আর লাফ দিয়ে জানালার বাইরে চলে যায়। ঠিক এই সময় আমির সাহেব আমাকে বললেন, জাহিদ, কিছু বুঝেছ? আমি তাকে ইশারায় বলি, হ্যাঁ, বুঝেছি। খলিল সাহেব তার বোনের এমন রূপ দেখে হচ্চকিত হয়ে গেলেন, কারণ এতদিনে কোনোদিনই কক্ষণেই এমন কিছু তার সাথে হয়নি। তিনি কাগজ খুলে দেখতে পান এটা সেই কাগজ আর সেই ঠিকানা লেখা, যেটাকে তিনি তুচ্ছ আর ভণ্ডামি ভেবে ফেলে দিয়েছিলেন টেবিলের পাশে। এটা দেখে তিনি অবাক হয়ে যান, আর মনে আর কোনোভাবেই চাইছিল না তিনি যে আর এমন কিছু হোক বা এমন কিছুতে তিনি আর জড়ান। কিন্তু তার ভেতরে থাকা অবিশ্বাসী ভাব তাকে প্রলুব্ধ করে এমন যাত্রাপথে বের হতে এবং তাকে যেতে বাধ্য করে, যার ফলাফল তার জীবনকে আরো পাল্টে দেয়। বের হন, ঝক্কি ঝামেলা পার হয়ে তিনি পৌঁছে যান ওপারের সুন্দরবন এলাকায়। কিন্তু তার কাছে যেই ঠিকানা লেখা ছিল, সেই ঠিকানাটা না তিনি না পারছিলেন, জেলেরা চিনতে পারছিল না সেখানকার লোকজন। তো 2 দিন তিনি ত্যক্ত বিরক্ত হয়ে দিক সেদিক ঘুরে কোনো পন্থা না পেয়ে ঠিক করেন দেশে ফিরবেন। কিন্তু যেদিন ফিরবেন তার আগের দিন রাতে তিনি কি মনে করে যেন কাগজটার ভাঁজ তিনি খোলেন। তিনি স্পষ্ট দেখতে পান সেই ঠিকানাটা আপনি বদলে গেছে। তার স্পষ্ট মনে ছিল ঠিকানাটা ছিল এক এলাকার, কিন্তু সেই এখন দেখছিল একটা কালো ছোট্ট বিন্দু। আর পারদ যেভাবে ঘুরে কাগজের মধ্যে, সেভাবেই যেন ঘুরে, যেন পারদটাই নির্দেশ করছিল। খলিল সাহেবের মনে কি যেন হলো, মনে হলো তিনি দিক নির্দেশনা পাচ্ছেন কারোর, সেন্স করার ক্ষমতা, এবং তার সেন্স করার ক্ষমতা তীব্র হয়ে যায়। তিনি বের হয়ে যান সুন্দরবন থেকে। অনেক দূরে ছিলেন, যা মানুষের পক্ষে হেরে যাওয়া একদম অসম্ভব। কিন্তু সেই আকর্ষণ তাকে নিয়ে টেনে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে কোথায় তিনি পৌঁছে গেছেন তা তিনি নিজেও জানতেন না। তার কাছে তিনি মনে হতে লাগলো তিনি মিনিট 10 হেঁটেছেন, কিন্তু বাস্তবে তা ছিল অনেক দূর। তিনি পা পিছলে পড়ে যান হুট করেই, আর গড়াতে গড়াতে একটা পানির নালার কাছে এসে পড়েন। অন্ধকারে চাঁদের আলো আধারিতে তিনি এতটুকু বুঝতে পারেন যে নালা দিয়ে পানি বয়ে চলছে, আর কিছুটা দূরেই মাচার মতো একটা ছোট্ট ঘর, আর তীব্র আকর্ষণ আসছে তার দিকে সেই ঘর থেকে। এবার তার শিহরণ অনুভূতি হতে লাগলো। তিনি কিছু দূর এগোতেই দেখতে পান একজন বৃদ্ধ লোক হাতে হারিকেন নিয়ে বের হয়েছে, লাঠি ভর দিয়ে। তাকে উদ্দেশ্য করে একটা ভাষায় কিছু বলে যা তিনি মনে করতে পারছিলেন না, কিন্তু তিনি বুঝতে পারছিলেন সে লোক তাকে ভিন্ন ভাষায় বলছিল। এতগুলো দিন লাগিয়ে দিলি আসতে, 34টা বছর লাগালি, আমার জোয়ান কালটা তো একেবারে গেল, এবার বল তোকে কিভাবে বাঁচাই।
খলিল সাহেব লোকটার কথা বুঝতে পারছিলেন, কিন্তু কেন যেন মুখ ফুটে কিছু না বলে তার কথাগুলো তিনি শুনছিলেন। সেই লোক মাচার মতো সেই ঘরে ভেতরে ঢুকে যায়, আর খলিল সাহেব পুতুলের মতো করে তার পিছু পিছু সেই ঘরে চলে যান। তিনি দেখতে পান বৃদ্ধ লোকটি এক বোল পানিতে হাত ডুবিয়ে কি যেন খুঁজছে। খলিল সাহেব শুনতে পান অজানা সেই ভাষায় লোকটি তাকে বলছে, তোর বাচ্চার বয়স 5 বছর, ঠিক এ সময় তোর মাকে পাগল বানিয়ে দিয়েছিল ওরা, যাতে তোর মা তোকে গলা টিপে মেরে ফেলে, কিন্তু তা হয়নি, তাই তোর মাকে ফাঁস দিয়ে মেরে ফেলে। ঠিক তেমনি তোর বোনকে ওরা ধরলো, একইভাবে ওরা 5 বছরের বাচ্চাটাকে মারতে, কিন্তু সেখানেও পারেনি, তাই তোর বোনকে সরিয়ে দিল। তোকে কিছু করতে পারছে না, কারণ হলো তোকে আমি দেখে রেখেছি। এটা বলেই লোকটা উপরের দিকে তাকায়, ও তারপর এদিক ওদিক তাকায় কয়েকবার, এরপর বলে আমার সময় ফুরিয়ে গেছে। এটা বলে সেই লোক সেই বোল থেকে একটা পাথর তুলে নিয়ে সেই পাথর খলিল সাহেবের মুখে ঢুকিয়ে দেয়। কি হচ্ছে তার প্রতি উত্তর তিনি দিতে পারছিলেন না, যেন তার জবান বন্ধ করে রেখেছে কেউ একজন। আর সেই পাথরটাও তিনি কিভাবে যেন অনায়াসে গিলে ফেললেন। তখন সেই বৃদ্ধ তাকে বলে সেই অজানা ভাষায়, আমি তোর কোনো উপকার করতে পারিনি, কারণ আমি সেদিকে ছিলাম। এই জানোয়ারগুলো কিভাবে তোর মাকে ফাঁস নিতে প্রলুব্ধ করেছিল, আর সেদিন থেকে ওদের সাথে আর চলিনি আমি। ওরাই তোর মার রূপ নিয়ে তোর কাছে যেত, কিন্তু আমি সব সময় দূরে রেখেছি ওদের। কিন্তু এখন ওরা তোকে ধরতে পেরেছে, কারণ আমি দুর্বল হয়ে গেছি। এটা বলতে বলতে খলিল সাহেব নিজেই শুনতে পান যে উপরে মাচার চারপাশে কোণে কিছু দাবড়ানোর শব্দ, সাথে সাথে ফোঁসফোঁসের শব্দ। সেই সময়ে সেই বৃদ্ধ লোক একটা বালিশ খলিলের মুখে নিজেই ঢুকিয়ে দেন, আর বাঁশি ঢুকিয়ে দেন খলিল সাহেবের মুখে, এবং খলিল সাহেব নিজেই অজান্তে সেই বাঁশিতে ফু দেয়, আর তা থেকে একটা শব্দ বেরোয়, আর সাথে সাথে সেই মাচাটা ভেঙে পড়ে যায় এবং কোনো কিছুর আঘাতে পড়ে যায়। খলিল সাহেব ভেঙে যাওয়া মাচার ভেতর আটকে গিয়েছিলেন। তিনি আমাকে বলছিলেন তার কান নাকি বন্ধ হয়ে আসছিল, আর পানির কল কল তিনি শব্দ পাচ্ছিলেন। তার কানে তালা লাগার শব্দ হয়, আর তা দ্রুত কেটে যায়, যেন একটা ভ্যাকিউম বলয়ের মধ্যে তিনি মাত্রই বেরিয়ে এসছেন এমন কিছু একটা। আর তিনি দেখতে পান যেই বৃদ্ধ লোকের সাথে তিনি এতক্ষণ ছিলেন, সেই লোককে ঘিরে রেখেছে অনেকগুলো কুঁজো হয়ে ঝুঁকে থাকা প্রাণী। আর ঠিক তখনই খলিল সাহেব নিজে শুনতে পান জঙ্গল থেকে ভেঙে চড়ে কিছু একটা ঝড়ের বেগে এসে একটা ঝোপের কাছে এসে থামে, আর 1 পা 2 পা করে ফোঁস ফোঁস করতে করতে বেরিয়ে আসে বিশাল আকারের একটা ষাঁড়। চাঁদের আলোতে আধারিতে তিনি দেখতে পাচ্ছিলেন টলমল করছিল ষাঁড়টা। ঠিক সেই সময়ে ভুম করে একটা শব্দ হয় নিচতলা থেকে, আর থরথর করে কাঁপতে থাকেন খলিল সাহেব। এটা দেখে আমি আমির সাহেবের দিকে তাকিয়ে দেখতে পাই তিনি সেখানে নাই। আর খলিল সাহেব তখন একটা এন্টিটি দ্বারা পজেসড। হাতে সময় কম ছিল, তাই খলিল সাহেবকে বেঁধে ফেলার চেষ্টা করি, কিন্তু সফল হইনি, কারণ যখন আমি একটা তোয়ালে নিয়ে আসছিলাম তাকে বাঁধতে, কিন্তু আমি যেই ধরনের গড়গড় শব্দ পাচ্ছিলাম তাতে আমার সাহস হচ্ছিল না তার কাছে যাওয়ার। হাতে রিং পরাই ছিলাম, তাও ভয়ের মধ্যে ছিলাম। সেই সময় বিদ্যুৎ চলে যায়, আর লাফ দিয়ে খলিল সাহেব আমার উপরে এসে পড়েন। এর আর আগেই বুঝে যাওয়ার কারণে আমি সরে যাই, আর তাকে চাপতে ধরতে যেও আমি উপরে যাই, কারণ তখন তীব্র অন্ধকার ছিল। আমি হাত পা ছুটতে ছুটতে একটা কর্নারে যে দেয়াল ঘেঁষে হাঁটু ভাঁজ করে রিং সামনের দিকে তাক করে রাখি, আর সশব্দে আলিফ লাম মিম পড়তে থাকি, কারণ মুখ দিয়ে আয়াতটাই তখন আমার বের হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর একটা এই চুপ কর, আমি চোখ বন্ধ করে আয়াত পড়ছিলাম। আমি তাকে দেখতে পাই আবছা ভাবে কেউ বসে আছে, কিন্তু সে ফ্লোরে বসা ছিল না, সে ফ্লোরের উপর ভেসে ছিল। যতটুকু এখনো আমার মনে পড়ে, পুরো খেলাটা এবার আমার স্পষ্ট হলো, কারণ এই জানোয়ারগুলো কথা বলতে পারে না। আমাকে আগেই আমির সাহেব বলেছিলেন, ঘটনার মাঝে একবার আমির সাহেব বলেছিলেন, জাহিদ কিছু বুঝছো? কি বুঝেছিলাম আমি তা এখন শুনতে পাবেন। আমি বলি, তো তাহলে তুই এত নাটক না করে আগেই বলে দিতি, নাটক করা লাগতো না তোর। উত্তর এলো খলিলের কণ্ঠেই, এখান থেকে চলে যা, এমনিতেও তোর করার কিছু নেই, আর যদি বাড়াবাড়ি করিস তাহলে কি হবে জানিস? তোর জন্য আমার রক্ত যত দূর গেছে তোদের সবাইকে তিল তিল করে নিয়ে যাবে ওরা, আমি আর ফিরতে পারবো না। আরও হাসছে, ও এসে পড়লে তাণ্ডব হবে। আমি বলি, আরে ধুর, তোর মতো কত হারামজাদার মুখোমুখি হয়েছি, তুই আর করবিটা কি? তখন সে বলে, একটা ট্রেন যদি সামনের বাধা বিপত্তি দেখে হার্ট ব্রেক করে, কিন্তু তারপরও সব ভেঙে চুরমার হয়ে যাবে, তখনও
যখন ও আসবে তখন তুইও কিছু করতে পারবি না। দেখিসনি বিকেলে কি হয়েছিল? আমি বাঁচাইছি তোকে মারার জন্য গিয়েছিল, আর আমি ওর ধ্যান ঘুরিয়ে দিয়েছি। এমন শক্তির সাথে পান জানিস না, যার সাথে জোর দিয়ে পারবি না। আমি জানি তোর ব্যাপারে, তুই নিশ্চিত থাক, এখানে কারোর কিছু হবে না। বলতে বলতে তীব্র যন্ত্রণায় সে কেঁপে ওঠে, পড়ে যায় ফ্লোরে। আর আমি দেখতে পাই দেয়াল ভেদ করে সেই ষাঁড়টা সেই ঘরে আমার সামনে দাঁড়িয়ে ফোঁস করছে। সামনের পাটা দিয়ে ঠুকঠুক শব্দ করছে। এত সাহস আমার নেই। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এত জোরে হৃদস্পন্দন হতে লাগলো যা বলে বোঝানো যাবে না। কিভাবে যেন সেই ঘর থেকে বের হয়ে এসেছিলাম তা আমার জন্য এখনো বলা কঠিন। নিচতলায় কেমন যেন শব্দ হচ্ছিল। আসলে কোনো কিছু মাথায় কাজ করছিল না, অস্পষ্ট লাগছিল সব। ঘর থেকে বের হওয়ার সময় কানে একটা কথা ভেসে আসছিল, সারকে খ্যাপাস না। মনে আছে আগেরবার কি বলেছিলাম? বেরিয়ে এলাম সেখান থেকে, রাস্তায় দাঁড়িয়ে গেলাম। এতটা মাথায় চাপ লাগছিল যার দরুন সিঁড়ি থেকে নেমে রাস্তায় গেলাম কিভাবে খেয়াল ছিল না। হাঁপাতে হাঁপাতে আমি রাস্তা পার হয়ে অপর দিকে দাঁড়াই। বমিও হয়, কান ভন ভন করছিল, শরীরটা ছেড়ে দিচ্ছিল। এমন সময় ধাম ধাম করে শব্দ পেতে লাগলাম। আর আমারও এমন মনে হলো যে ধাম করে শরীরের অশান্তিটা কেটে গেল আমার। এক মুহূর্তের জন্য মনে হলো খারাপ কিছু হতে যাচ্ছে। দৌড় দিয়ে উঠে মানুষজন ডিঙ্গিয়ে দোতলায়। বিদ্যুৎ চলে এসেছিল আগেই। আমি দেখতে পানি মুখে যন্ত্রণায় ছাপ নিয়ে দরজার কপাটে নিজের এক হাতকে নিজেই সপাটে গেট দিয়ে বাড়ি মারছিলেন তিনি। আঙ্গুল যে ঝুলে গিয়েছিল থেতলে যা আমি দেখতে পাচ্ছিলাম। কান্নাকারির শব্দের ভেতর আমার দিকে চোখ গরম করে খলিল সাহেব বলছিলেন, বলেছি না সারকে খাপাবি না। বলতে বলতে তিনি তার হাতটাকে নিজেই পিষছিলেন গেটের কর্নারে বাড়ি বাড়ি মেরে মেরে। উপায় না দেখে ওনাকে ধরতে যাব সেই সময় আমির সাহেব খলিল সাহেবের পেছন থেকে এসে ওনাকে ধাক্কার মতো কিছু একটা করলেন আর তিনি নিচে পড়ে গেলেন। শোরগোলের মাঝে আমি এটা দেখলাম, একটা কালো ধোঁয়ার মতো আমির সাহেব খলিল সাহেবকে ধাক্কা দেওয়ার পর ছুটে বের হয়ে যায় আমার সামনের দিকের দেয়ালের দিকে। খলিল সাহেবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর আমি সেখান থেকে কোনোভাবে বের হয়ে আসি। আমার কাছে এমন পরিস্থিতি উদ্রেক, মানে এটা খুব কঠিন, যেটা শুধু তার যার সমস্যা তাকে নিয়ে না, নিজেকে নিয়েও। এমনকি যার সমস্যা তার পরিবারের লোকজনকে কি বুঝাবো, কেন এমন হচ্ছে তা নিয়ে পেরেশানিতে পড়ে যেতে হয় আমাকে। আমি কখনোই দায়মুক্ত হওয়ার চিন্তায় থাকি না, কিন্তু তখন অনেকের কথায় অনেক কথার উত্তর না দিয়ে সরে গিয়েছিলাম। আমির সাহেবকে ডাকলাম। পথ চলতে চলতে আমি মনে মনে অশান্তিতে পড়ে গেলে আল্লাহর পবিত্র নাম আল ওয়াহাবটা পড়তে থাকি। সেখানেই পড়তে পড়তে হেঁটে যাচ্ছিলাম। আমির সাহেব চলে আসলেন। তিনিও আসতেই আমি ওনাকে জিজ্ঞেস করি, কিছু বলেন, আমাকে কিছু বলেন। তখন তিনি আমাকে বলেন, দেখো যেটাই হোক এটা পরিষ্কার, এই জানালাগুলো এখানে এই লোকের কারণে। যাক, সত্য কথা তো বললো। এখন ওরা কিভাবে বনের মধ্যে থেকে এখানে এলো তা জানতে পারলাম না। সে বাঁচবে না, আজ হোক কাল হোক সে মরবে এদের হাতে। আরো ভালো হবে আজই মরে যাক, ওর বাচ্চা মেয়েটাকে সুরক্ষিত রাখতে হবে। তখন আমি বলি, দেখেন আমার এখানে কাজ করতে মন চাইছে না, ভালো লাগে না আমার কাছে। আর বিকালবেলা যা হলো আর একটু আগে যা হলো, পারবো না আমি এদের কিছু করতে। তখন আমির সাহেব বলেন, সমস্যা নেই, কিছু করা লাগবে না, আমি নিজেও এমন বদলোকের জন্য পানি আনবো না। তখন আমি বলি, তাহলে বাচ্চা মেয়েটার একটা ব্যবস্থা করে দেন আল্লাহর রহমতে। তখন উনি বলেন, ঠিক আছে। উনি ফেরার সময় আমার সাথেই ছিলেন, কারণ আমি ভয়ের মধ্যে ছিলাম যে কখন কি হয় আবার। কারণ সেই ঘরে বিদ্যুৎ চলে যাওয়ার পর যা হয়েছিল তা আমার মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল, যা আপনাদের শোনাবার মতো নয়। বাসার দিকে হেঁটে ফেরার সময় আমার কাঁধে একটা চাপ দিয়ে ইশারা দিয়ে থামিয়ে দেন আমির সাহেব। তিনি আমাকে বলেন, মাঠের দিকে যাও। আমি দেখতে পাই একজন লোক বেশ সাধারণ বেশভূষা তার, হেঁটে রাস্তার দিকে এগিয়ে আসছে। আমির সাহেব আমাকে বলেন, এবার তুমি বাঁশি বাজানোর শব্দ পাবে। এটা বলার পর পর বাঁশির ধ্বনি ভেসে আসতে শুরু করলো। যেদিক থেকে লোকটা দাঁড়িয়েছিল আমি বুঝতে পারি এটা সেই এন্টিটি যে প্রথমবার খলিল সাহেব কথা বলার সময় এসেছিল। আর সে বলেছিল সে খলিল সাহেবকে প্রোটেক্ট করছে। ধীরে ধীরে হেঁটে যায় সেদিকে, আর তার কাছে যেতেই আমির সাহেবকে উদ্দেশ্য করে বলে, তাহলে বুঝতে পেরেছিলেন আমি এখানে। আমির সাহেব তার কথার উত্তর দেবার আগে সে বলে, এটা কি করলেন আপনারা? দেখুন তো লোকটার কি অবস্থা করেছেন। আপনারা জানতে চাইছিলেন তাকে, তাহলে আমাকে বলতে না আমি বলতাম কি সমস্যা, কিন্তু আপনাদের জন্য ওরা এখন ক্ষেপে গেছে। তখন আমির সাহেব তার দিকে এগিয়ে যান। তাকিয়েছিলেন, এটা বোঝা যাচ্ছিল। সে বুঝতে পারে আমির সাহেব কি বলতে চাইছেন। সে 2 কদম পেছনে সরে যেয়ে মাটিতে বসে পড়ে।
বেশ কিছুক্ষণ চুপ থেকে সে বলতে শুরু করে, জানতে চাইছেন? সে কোনো বৃদ্ধ না, সে ছিল বনের রাজা। আর যেই ষাঁড়কে দেখেছেন, এই ছেলে, সেই ছিল তার অনুগত। রাজার কাছে এক লোক এসেছিল, সাথে নিয়ে এসেছিল একটা থালি, সেখানে ছিল একটা শাড়ি। রাজার কাছে সেই লোক আবেদন করেছিল যে এই মহিলাকে যেন সরিয়ে দেওয়া হয়। রাজা পাঠায় দেয় সেই দেউকে। এরা এসে প্রথমবার খুন করার স্বাদ পায়, এমন স্বাদ ওদের আরো হিংস্র করে তোলে। আর তারা এই খলিলকে মারতে চায়, কিন্তু রাজার খলিলকে ভালো লাগায় সে তা করতে দেয়নি। আর সেই দেও তার রাজার বিরুদ্ধে দাঁড়ায় আর রাজার সাথে যুদ্ধ নেমে যায়। রাজার সাথে সে পেরে ওঠেনি, পালিয়ে যায়। কিন্তু সব সময় খলিলের কাছে আসতো সেই দেও ওকে মারতে, আর রাজাও প্রতিবার আসতো সেখানে। একদিন রাজার উপর ক্ষোভ দেখিয়ে ওর বোনকে মেরে ফেলে, আর ওর বাচ্চাটাকেও মারতে চায়। কচি বাচ্চাদের ওরা মেরে আনন্দ করে। এই ছেলে বলে, আমার দিকে ইশারা দিয়ে বলে সেও তো দেখেছে ওদের পৈশাচিকতা। তুমি যা দেখেছো এমন অনেক কাণ্ড ওরা ঘটিয়েছে। সেই বাচ্চাটাকে তুমি দেখেছিলে, সেভাবেই মেরেছে। রাজা ওকে টেনে নিয়ে গিয়েছিল সেই বনে। রাজা চেয়েছিল ওকে রক্ষিত করতে রাখতে। আমি সেদিন পাঙ্গাসে ছিলাম, গাছে ডালে বসেছিলাম। আমি শুনতে পেলাম আমার বাঁশির শব্দ, যেটা রাজার কাছে ছিল। ছুটে এলাম, কিন্তু এই জানোয়ার দেখে পিছনে সরে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না রাজা আমাকে কেন ডাকলেন। রাজা দাঁড়িয়েছিল, আর রাজার মুখোমুখি বলবান অসুর। তীব্র লড়াই শুরু হয় দুজনের মধ্যে। একজন বলে ছলে শক্তিশালী, আর একজন তার জীবনের শেষ সময়ের দ্বার প্রান্তে। গাছ ভেঙে পড়ছে, ঝড় হচ্ছে, সে এক বিশাল লড়াই। এর মধ্যে খলিলকে আমি দেখতে পাই, আশ্চর্য হয়ে দেখছে। আমি ওকে গাছের উপর থেকে জাগিয়ে দিই, আর বুঝে গিয়েছিলাম রাজা চেয়েছিল আমি যেন ওকে দেখে রাখি। রাজার মৃত্যু ঘটল সেই বিষম লড়াইতে। খলিল ওদের সামনে ঝুঁকে বসেছিল ভয়ে। খলিলকে ওরা মারেনি, কিন্তু ওরা খলিল ওদের গোলাম হয়ে যায়। কারণ ওরা ওর সন্তানকে মেরে ফেলতো ওকে মেরে ফেলার পর। তাই সেদিন থেকে গোলামি করা শুরু করে, এবং সেদিন থেকে সে গোলামি করে যাচ্ছে। তাই কি অসুরকে মারতে চাইতো, প্রতিবার বাঁচিয়েছি, কিন্তু আজ ওরা ওকে মেরে ফেলবে। যদি না হয় কাল মেরে ফেলবে। তোমাদের কারণ, তোমরা যাওয়ার কারণে। আমি দাঁড়িয়ে শুনছিলাম সবকিছু, কিন্তু উত্তর দেয়নি কোনো কথা। আমির সাহেব তাকে বলে, তুমি যত কিছুই করো, ওর মতো লোকের শাস্তি হবেই, কারণ সে যা যা করেছে বেঁচে থাকতে তার ক্ষমা সে পাবে না। আরো অনেক কথা হলো। সেই যখন চলে যেতে চাইল, তখন আমির সাহেব তাকে বলেন, তুমি ওর মেয়েটাকে দেখে দেখো, বাচ্চা মেয়ে, তার যেন ক্ষতি না করতে পারো ওরা। তুমি নিজেও জানো খলিলের শেষ সময়, ওকে বাঁচাতে পারবে না। ওর মেয়েটাকে দেখে রাখো। সে আমির সাহেবের দিকে তাকায় আর মাঠের দিকে হেঁটে যেতে শুরু করে। আমির সাহেব আমাকে চোখ বন্ধ করতে বললেন। কিছুক্ষণ পর চোখ খুলে তাকে দেখতে আর পাইনি আমি। আমি আমির সাহেবকে জিজ্ঞেস করি, কিভাবে কি হবে এখন? সে তো চলে গেল। আমির সাহেব আমাকে বললেন, চিন্তা করো না, আল্লাহ তার বান্দার হেফাজত করবেন। আসলে আমি আর আমির সাহেব তার মতো লোকদের জন্য কিছুই করি না, কারণ তা আল্লাহর নির্দেশের অমান্য করা হবে। 3-4 দিন পর আমি শুনি খলিল নাকি বাসা থেকে চলে গেছে, আর খোঁজ আমি কোনোদিন করিনি। অনেকদিন পর আমার হুট করে মনে পড়ে, রূপার পাতায় আগুনের তাপ দিলে খলিল কেন যেন অস্বস্তি বোধ করত। আর রূপার পাত 3 তলায় যে তার পরিবার থাকতো, সেখানেও ছিল আর 2 তলায়। সেখানে সে একা থাকতো, সেখানেও ছিল। তা আমি আমির সাহেবকে জিজ্ঞেস করি এটা কেন হয়েছিল, কিন্তু তিনি তার উত্তর আমাকে দেননি। বলেছিলেন কিছু জিনিস ঘাটাঘাটি না করাই ভালো। ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে, আপনার স্টোরির জন্য। আমি যখন আপনার স্টোরি পড়ি আমি একদম ভেতরে ঢুকে যাই। আসলে জিনিসটা ক্লিয়ার যে খলিল সাহেব আসলে তাকে বাঁচাতে চেয়েছিল একটা জিন, এবং সেটা এসেছিল সেই রাজার কাছ থেকে, যেই রাজা তার বনের মধ্যে একবার দেখা করেছিল। সেই রাজার সাথে সেই অসুরের যুদ্ধ হয়েছিল, সেটা সামনে দাঁড়িয়ে দেখেছিল সে। এবং সেই অসুর যাতে এই খলিল সাহেবের মেয়েকে না মেরে ফেলে এবং তাকে দিয়ে বহু ধরনের খারাপ কাজ করিয়েছে সেই সেই শক্তিশালী জিনটা। এবং সেই দেউটা তাকে ভয় দেখাতে আসতো, সেই দেউটা তার বোনকে মেরেছে, এবং সে তার মাকেও মেরেছে। তো অনেকটা সাইকোলজিক্যাল কিছু প্রবলেম সেটা তারা আমির সাহেবকে নিয়ে জাহিদ ভাই সলভ করতে গিয়েছিল। এবং জাহিদ ভাই সেখানে যে দেখা পায় সেই যেই জিন তাকে হেল্প করতে এসেছিল, যাকে আমির সাহেব দেখে চিনে ফেলেছিল। তো এটা ছিল ঘটনা। শুরু করছি মুস্তাকের কাহিনী।
তো মোস্তাকের মামা তিনি ছিলেন বেশ একজন মাছ ধরা প্রিয় মানুষ। তিনি মাছ ধরতে খুব পছন্দ করতেন এবং তার কিছু বন্ধু ছিল যারা একসাথে তারা বড়শি বাইতে এবং মাছ ধরতো। তো একবার তার মামা এবং তার বন্ধুরা সলা পরামর্শ করে যে তারা শীতের শুরুতে, শীত তখনও পড়া শুরু করেনি, সেই রকম সময় তাদের এলাকার কাছে যেই খাল ছিল সেই খালে বোয়াল মাছ ধরা পড়তো এবং তাদের খুব ইচ্ছা ছিল যে বোয়াল মাছ ধরবেন তারা। তো তিনি এরকম তার বন্ধুদের সাথে সলা পরামর্শ করে তাদের গ্রাম থেকে 1 গ্রাম পরের খালটা ছিল সেখানে তিনি চলে যান এবং তাদের 3 বন্ধুরই সেইখানে মিট করার কথা। তো যাই হোক, তিনি চলে যান তার বন্ধুদের সাথে এবং সেখানে গিয়ে তারা বন্ধুরা একসাথে মিট করেন এবং তারা একসাথে অনেক ভালো সময় কাটান সেখানে। সেদিন শীতের শুরুর দিক, শীত তখন পড়া শুরু করেছে কেবল এবং শীতল বাতাস আসছে এবং তাদের সেই খালটা গিয়ে মিশেছিল নদীতে, নদীরই একটা অংশ খাল হয়ে গেছে এরকম একটা। তো এই জায়গায় নাকি বেশ বোয়াল ধরা পড়তো শীতের শুরুতে। সেই সময়টাতে আসলে মাছ সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত, আমি নিজে ফিশিং করি না, বাট যারা মাছ ফিশিং করেন তারা ভালো জানবেন, হাবিব ভাই ভালো জানবেন এই সম্পর্কে। তো যাই হোক, তো সেইখান থেকে তারা যান এবং রাতের বেলা বেশ তারা আনন্দ করেন। তাদের সাথে তারা নিয়ে গেছিলেন তাদের হ্যারিকেন, তাদের সাথে তারা সেই ছিপ নিয়ে গিয়েছিলেন এবং তাদের খাওয়া দাওয়া হালকা তারা রিফ্রেশমেন্ট করেন, খুব আনন্দ করেন এবং তারা মাছ ধরেন। তো যাই হোক, গিয়েছিলেন বল শিকার করতে এবং তিনি অবশ্যই তার 3 জনই কিন্তু বল মাছ পান এবং তিনি নিজেও বল মাছ একটা পান এবং তিনি বেশ আনন্দ পান বল মাছটা ধরে এবং বন্ধুদের সাথে খুব গল্প গুজব করে। তাদের যখন মাছ ধরা শেষ হলো তখন কিন্তু প্রায় মধ্যরাত হয়ে গেছে। তো গ্রামের মধ্যরাত সেই 80-র দশকে কিন্তু অনেক রাত। তো এরকম রাতে তিনি বল মাছ নিয়ে তিনি বাসায় ফিরছেন। তো তার বল মাছটাকে তিনি নিয়ে গিয়েছিলেন, একটা বালতি ছিল তার কাছে এবং সেই বালতি সেই সময় ছিল টিনের বালতি, টিন মানে মোটা টিনের বালতি। সেই মোটা টিনের বালতিতে তিনি পানি নিয়েছিলেন। তার বল মাছটা ছিল বেশ বড়, মানে বেশ একদম ছোট মাছ না, কিন্তু বেশ বড় একটা বল মাছ। তিনি পানি দিয়ে সে পানির মাঝে বল মাছটাকে রেখে বালতিটা এক হাতে ধরেছেন, সেই হাতে ছিপ ধরেছেন, আরেক হাতে তার হচ্ছে হ্যারিকেন ধরা এবং সেই হ্যারিকেনে তিনি আলো একটু বাড়িয়ে দিয়েছেন এবং আলো বাড়ানোর কারণে বেশ খানিকটা জায়গা দেখা যাচ্ছে। তিনি যেখান থেকে হাঁটছেন বেশ খানিকটা জায়গা আলোকিত হয়ে আছে এবং হ্যারিকেনের নড়াচড়াতে একটু চুকুর চুকুর শব্দ হচ্ছে, কারণ ভেতরতে কেরোসিন আছে। যাই হোক, তিনি আসছেন, তার কাছে বেশ ভালো লাগছে এবং তার যে বালতিতে বল মাছ সেটা মাঝে মাঝে নড়াচড়া দিচ্ছে, ঝামটা দিচ্ছে এবং সেটাতে একটা ফটফট করে শব্দ হচ্ছে তার বালতিতে। তো তিনি হেঁটে আসছেন, যেই জায়গাটা দিয়ে আসছেন তার 2 পাশে হচ্ছে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। তো চলছেন, এক পাশে তিনি দূর থেকে দেখলেন বাঁশঝাড় এবং বেশ বাঁশঝাড়ের মধ্যে বুঝলেন শিয়ালের কিছু হুটুপুটি আছে। তো একটু অস্বস্তিতে পড়লেন যে শিয়াল অনেক সময় দল বেঁধে থাকলে যে কোনো মানুষকেও আক্রমণ করে বসে এবং সেই সময় যে সময়টা ছিল সে সময় গ্রামে খুব বেশি মানে আধুনিকতা ছিল না, বিদ্যুৎ ছিল না। তো সেই সময় শিয়াল কিন্তু আসলেই বেশ ফেরোসাস হয়ে যেত মাঝে মাঝে, যেহেতু মুরগি নিয়ে যেত মানুষের বাসায় ঢুকে। তো তিনি একটু অস্বস্তি ফিল করেন, তার হাতে যেহেতু মাছের একটা বালতি এবং আষ্টে গন্ধ আছে এবং গ্রামের মানুষের মনে ভূত পিশাচের ভয়ও আছে। তো বাঁশঝাড় থেকে আসার সময়, বাঁশঝাড়ের পাশ দিয়ে আসার সময় তিনি একটু অস্বস্তি ফিল করছিলেন। যাই হোক, তিনি সেই গাছের টানেল এবং বাঁশঝাড় পেরিয়ে আরো সামনে চলে এলেন এবং এখন যেখানে এসছেন তখন তিনি দেখলেন আকাশের চাঁদ বেশ উঠেছে এবং ফিনফিনে কুয়াশা চারিপাশে। কুয়াশাটা জ্যোৎস্নার কারণে কেমন জানি হালকা হয়ে একটা চাদর তৈরি করেছে, মনে হচ্ছে আলোর চাদর। তার কাছে বেশ ভালো লাগলো। তিনি এই অবস্থায় যেটা করলেন, তার হাতের হ্যারিকেনটাকে তিনি আস্তে করে উঁচু করে কমিয়ে দিলেন, ভাবলেন তেলও কম খরচ হবে এবং তিনি যতক্ষণ আলো আছে এই হ্যারিকেনের আসলে প্রয়োজন খুব একটা নেই। একবার ভাবছিলেন যে নিভিয়ে দেবেন কিনা, তো তারপরে তিনি চিন্তা করলেন যে না, থাক কমিয়ে দিয়ে হেঁটে আসছেন। গ্রামের রাস্তা, হাতে মাছ আছে, একটু ভয় লাগছে। তো এভাবে আস্তে আস্তে তার চলার পথে রাস্তায় একটা দিঘি পড়তো এবং সেই দিঘিটা অনেক পুরনো এবং সেই দিঘিটা আসলে তৈরি করেছিল তাদের ওইখানকার একটা জমিদার ছিল। সেই জমিদার বাড়ির দিঘি বলা চলে, কারণ জমিদার বাড়িটা এখন পরিত্যক্ত, সেটা দিঘি আছে, এখনো মানুষ সেই দিঘি ব্যবহার করেন। তো দিঘিটা বেশ বড়। তো দিঘির পাশ দিয়ে তিনি যখন যাচ্ছেন তিনি হঠাৎ করে দেখলেন যে দিঘির পাড়ে কেউ একজন বসে আছে।
চাঁদের আলোতে দেখা যাচ্ছে যে একজন মানুষ বসে আছে। তো তিনি কাছাকাছি আসতে একবার ভাবলেন গরমকাল হলে না হয় বুঝতাম যে অনেকে কেউ হয়তো বাতাস পোহাতে এসছে, অথবা কেউ মাছ ধরতেও আসতে পারতো। ওই দিঘিতে মানুষ সাধারণত মাছ ধরে না, যেহেতু বা পাশে জমিদার বাড়ির অংশ এবং অনেকে কোনো মানে বিশেষ কারণে অনেকেই ওখানে মাছ ধরে না। তো তিনি দেখলেন যে বসে আছে। তো তিনি যখন নাকি মানুষটার কাছাকাছি এসছেন, মানুষ থেকে প্রায় উনি প্রায় 20 ফিট দূরে হবেন এরকম কাছাকাছি আসতে, তিনি দেখলেন যে এটা একটা পুরুষ মানুষ বোঝা যাচ্ছে, খালি গায়ে, তো যদিও খালি গায়ে, একটা লুঙ্গি পরা। তো তিনি কাছাকাছি আসতে জিজ্ঞেস করলেন, আই কিডা, ওইখানে কিডা বসা? এভাবে করে তিনি একটা হাঁক দিলেন। তো কোনো শব্দ নেই। তো তিনি আরেকটু এগিয়ে গেলেন, গিয়ে তার চলার গতিটা একটু কমিয়ে ফেলেন, কারণ উত্তর নেই। তো আরেকটু যখন তিনি সামনে গেলেন, তো মানে বেশ আরো একটু সামনে এগিয়ে গিয়েছেন তিনি, প্রায় তার দূরত্ব এখন চলে এসছে প্রায় 12-13 ফিট। আবার বললেন, এই কিডা, কথা বলতেছেন না কেন, কিডা ওইখানে? তো তখন সেই মানুষটা ঘর ঘরে গলায় জবাব দিল, আমি ফজল, বেশ কষ্ট লাগতেছে, উঠে বসছি, ডুবেছিলাম তো অনেকক্ষণ। তো এই কথা শুনে মোস্তাকের মামার মনের ভেতরটা ছ্যাঁত করে উঠল, কারণ তিনি কিন্তু জানেন যে ফজল নামে একজন মানুষ তাদের গ্রামেরই এখানে, তিনি এই পুকুরে মাছ ধরতে এসে ডুবে মরে গিয়েছিলেন এবং তার লাশ ভেসে উঠেছিল, এবং এই নিয়ে অনেক প্রশ্ন ছিল। কেউ বলেছিল তাকে কেউ মেরে ফেলে দিয়েছে, অনেকে বলেছিল জিন ভূতে তাকে ডুবিয়ে মেরেছে সেখানে। বাট অনেকেই বলতো যে ফজলকে নাকি দেখা যায় মাঝে মাঝে পুকুর পাড়ে, সে নাকি বসে থাকে এবং মানুষ দেখে ভয় পায় তাকে। তো মোস্তাকের মামা ভাবলেন যে এটা কি সেই ফজল কিনা। তো তিনি আরেকবার বললেন, কোন ফজল, তুমি কোন ফজল, কোথায় থাকো? তখন তিনি দেখলেন যে সেই যেই যাকে তিনি প্রশ্ন করছেন তিনি উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে একটু সামনে আসলেন, মানে আরো 2-1 ফিট সামনে আসলেন, এসে তাকে বললেন, এই কথা যখন তিনি বলেছেন এই সময় মোস্তাকের মামা খেয়াল করলেন চাঁদের আলোটা আরো উজ্জ্বল, তার কাছে আরো উজ্জ্বল লাগলো, এবং তিনি দেখলেন যে যার সাথে তিনি কথা বলছেন, যে বলছে যে আমার নাম ফজল, হারিকেনটা হাতের থেকে ফেলে দাও, তার চোখের জায়গায় চোখ নেই, তার চোখের জায়গা দুটো পুরো গর্ত এবং অন্ধকার, মনে হচ্ছে দুটো অন্ধকার কুটোর, এবং তার সাথে কথা বলছেন। তো মোস্তাকের মামা আসলে কি বলবেন তিনি বুঝে উঠতে পারেননি, এবং তিনি এতটাই হঠাৎ করে শকড হয়েছেন যে তার মাথায় আর কোনো খেয়াল নেই। তিনি হঠাৎ করে হাতে ধরা হ্যারিকেনটা ছুঁড়ে মারলেন সেদিকে। ওই হ্যারিকেনটা তার হাত থেকে ছুটে গিয়ে ঠিক সেই সামনেই পড়লো, পড়ে ঠাস করে একটা শব্দ করলো, চিমনি ফেটে গেল এবং তলাটাও ফেটে গেল, এবং সেখানে বেশ খানিকটা জায়গা আগুন ধরে গেল কেরোসিন পড়ে, এবং তিনি একটা আর্তচিৎকার শুনলেন। চিৎকারটা অনেকটা কোনো পাখি, রাত জাগা পাখি বা রাতের পাখি যখন ডেকে ওঠে কর্কশ কণ্ঠে, সেই ধরনের একটা কণ্ঠে একটা চিৎকার তিনি শুনলেন, এবং শুনে তার মনে হলো এক ঝলক দমকা বাতাস তিনি পেলেন। তিনি আর কিছু দেখলেন না, দমকা একটা বাতাস গেল তার পাশ দিয়ে, এবং তিনি ঝেড়ে দৌড় দিলেন। তার হাতের সেই বালতি নিয়েই তিনি দৌড়ালেন। তার হাতে আর কোনো পানি পড়ছে না, কি হচ্ছে সেই খেয়াল তার নেই। তিনি দৌড়ে এসে তার বাড়ির উঠোনে এসে পড়লেন, এবং তিনি কিভাবে দৌড়ে এসছেন এটা তার খেয়াল নেই। তিনি বাসার উঠোনে যখন এসে পড়লেন, একটা চিৎকার করেছিলেন বাসায় পড়ার সময়। তো এই চিৎকার শুনে মোস্তাকের নানি এবং আরো বাসার মানুষরা বের হয়ে আসলো, এসে মোস্তাকের মামাকে পেল, এবং তারা তার বালতির মধ্যে কোনো মাছ পায়নি, তারা তাকে পেল, খালি বালতি ছিল, কোনো পানিও ছিল না সে বালতিতে, হয়তো রাস্তায় পড়েও যেয়ে থাকতে পারে। তো মোস্তাকের মা প্রচন্ড ভয় পেয়েছিল। বাসায় এসে তিনি যখন পড়ে যান, তার দাঁতে দাঁত লেগে যায়, দাঁত কপাটি লেগে যায়, এবং তার দাঁত খোলা হয়, চামচ দিয়ে তার দাঁত খোলা হয়, এবং সারা রাতে তার প্রচন্ড জ্বর আসে। তিনি প্রচন্ড রকমের জ্বরে সাফার করেন, প্রচন্ড ভয় পান, এবং তারপরে আস্তে আস্তে তিনি সুস্থ হন, এবং তিনি কি দেখেছেন সেই ঘটনাটা বলেন তার এসে। এবং তাকে যখন গ্রামের হুজুর এসে ঝাড়েন, এবং তিনি বলেন যে আসলে গ্রামে রাতের বেলা মাছ ধরার যে প্রচলনটা আছে, অনেকেই যায়, এটা যাওয়া উচিত না, কারণ রাতের বেলা পিশাচ চলাফেরা করে, যেটা বাজে জিন। আর এই যে ফজলের কথা বলছে, এটা আসলে কোনো মানুষের আত্মা না, এটা কোনো জিনই, খারাপ জিন, কোনো পিশাচ,
রাস্তায় বসে থাকে, হয়তো রাস্তায় বসেছিল এবং সেই আসলে দেখা দিয়েছে। গ্রামের মানুষ অনেকে দেও নামেও চিনে এবং তারা দেও বসে থাকে। গ্রামের মানুষ অনেক দেও বলে কোনো জিনিসকে বিশ্বাস করে এবং তারা আসলে দেও জিনিসটাও আসলে জিন, এক ধরনের জিন, এবং গভীর রাতে বা ভর দুপুরে গ্রামের অনেক রাস্তায় চলাফেরা করে, পুকুর পাড়ে থাকে, অনেকে নদীর পাড়ে যেতে দেয় না। তো এই ছিল মুস্তাকের মামার কাহিনী, এবং এটাও আসলে গতানুগতিক একটা মাছ পিশাচের কাহিনী হয়ে গেল। আর মাছ পিশাচের কাহিনী গ্রাম বাংলায় ভরা, যেহেতু গ্রাম হচ্ছে মাছে ভাতে বাঙালি, মাছ তো আছেই, মাছ শিকারের কাহিনীও আছে। আমাদের দেশেও অসংখ্য মৎস্য শিকারী এখন, এবং অনেকে মাছ শিকার করে এবং তাদের কাছে কাহিনীর কোনো অভাব নেই। এই যে গরম বাতাস বা স্মেলি বাতাসের কাহিনী কিন্তু অনেক শুনেছি। আমি হাবিব ভাইয়ের মুখেও শুনেছিলাম একটা কাহিনী, আমি বলতে চাচ্ছি না, উনি নিজে একদিন শেয়ার করুক কি দেখেছিলেন উনি শেয়ার করেছিলেন আমার সাথে। তো এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু অনেক জায়গাতেই ঘটে এবং আমি অনেকের কাছে শুনেছি, এবং আপনাদেরকে আমি বলেছি, অদ্ভুত উড়িতে বলেছি, রেডিওতেও বলেছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের বাতাস অনেক সময় পাওয়া যায়। ছাদের উপর বসে পেয়েছি আমি কথা বলার সময়, হঠাৎ মনে হচ্ছে ব্যাপক আষ্টে গন্ধ, মাছের গন্ধ, লাইক যেখানে মাছ ধরা হয় যেরকম গন্ধ থাকে সেরকম একটা বাতাস এক ঝলক নাকের সামনে দিয়ে চলে গেল। তো মাছ পিশাচের ব্যাপারটা এমনই।